লাস্ট ক্লাসে আমরা ইলাস্ট্রেটরের ইন্টারফেস, সিলেকশন ডিটেলস, তারপরে হচ্ছে মডিফাই কিভাবে করা যায়, অ্যারেঞ্জিং, অ্যালাইনমেন্ট, ডকুমেন্ট সেটআপ, সেভ করা, বিভিন্ন ইসে প্ল্যাটফর্মে কীভাবে সেভ করব এই ডিটেলসগুলো দেখেছিলাম। আজকে যেটা দেখব আজকে হচ্ছে পেন টুল, টাইপ টুল আর সেগমেন্ট টুল। এই তিনটার ডিটেলস নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো চলেন। ইলাস্ট্রেটর অলরেডি আমার অ্যাক্টিভ করা আছে। আমরা একটা নতুন ডকুমেন্ট নিয়ে নেব। কি নেব? ক্লাস 40। আর্টবোর্ড একটা, ওকে ঠিক আছে, সব ঠিক থাকবে। একটা ডকুমেন্ট নিয়ে নিলাম। প্রিভিয়াস ক্লাসে কারো কোনো প্রবলেম আছে? প্রিভিয়াস ক্লাস নিয়ে কারো কোনো প্রবলেম নেই? একটু আগে না দেখলাম নিখাত, ফাহিমা, আরো যেন কে কে আসছিল, কি ব্যাপার? উর্মি, আপনার ফ্রেন্ড এসে চলে গেল কেন, জিজ্ঞেস করেন। ম্যাম ওর বাসায় একটু গেস্ট আসছে তো 2-3 দিন যাবত একটু ব্যস্ত, হয়তো বা নেটের প্রবলেম হয়েছে। ঠিক আছে। এট ফার্স্ট ফটোশপের পেন টুল নিয়ে কার কার এখনো প্রবলেম আছে? ম্যাম আমার তাহলে তো সমস্যা। এই কারণে আমি কি দিয়েছিলাম যে 26টা লেটার আপনাকে ডিজাইন করতে হবে। নূর আলম, তারও প্রবলেম। চলেন, ইলাস্ট্রেটর আরেকটু সহজ হয়ে যাবে কাজ করতে গেলে। ফটোশপে আমরা অনেকগুলো পেন টুল পেয়েছিলাম, প্রায় 6টার মতো, বাট এখানে আমরা মাত্র 4টা টুলস দেখতে পাচ্ছি। 4টা টুলসের মধ্যে দেখেন, এই যে পেন টুল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মাদার টুল, মানে মেইন টুল। এই টুলস দিয়ে আপনি সব কাজ করতে পারেন। অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, মডিফাই করতে পারেন। সব কাজই আমরা এই টুলটা দিয়ে করতে পারি। তারপরেও আমাদের সুবিধার জন্য আলাদা করে দেওয়া হয়েছে। আমার কথা কি বুঝতে পারছেন, নাকি সারাউন্ডিং সাউন্ড বেশি হচ্ছে? না ম্যাম, ঠিক আছে। আল্লাহ, সাউন্ডটা একটু কমায় দাও। ও, মাথা ব্যথা করতেছে প্রচন্ড। ওকে, পেন টুলের সূত্র কি ছিল? পেন টুলের ধর্ম ছিল একটা স্টার্টিং পয়েন্ট দেখাতে হবে। ক্লিক করে একটা স্টার্টিং পয়েন্ট দেখাবেন। ফটোশপে আপনার হচ্ছে এই যে দেখেন একটা ব্লু কালার রাবার ব্যান্ড দেখা যাচ্ছে। ফটোশপে এই রাবার ব্যান্ডটা অ্যাক্টিভ করে নিতে হতো, বাট ইলাস্ট্রেটর অ্যাডভান্স হওয়ায় সুবিধা কি হয়েছে, এটার অ্যাক্টিভ করার প্রয়োজন নেই, অটোমেটিক্যালি এটা সাথে থাকবে। সেকেন্ড, ফটোশপে আমরা 2টা মোডে কাজ করেছিলাম। এক, শেপ মোডে রেখে, 2, পাথ মোডে রেখে। শেপ মোডে রেখে কাজ করলে কি হতো, ওই যে ফিল আর স্ট্রোক দিতে পারতাম। আর পাথ মোডে রেখে কাজ করছিলাম যখন, তখন আমরা কি করতে পারছিলাম, সিলেকশন করতে পারছিলাম। যে সিলেকশন করে সেখানে কালার আমি কথা বলা শুরু করলে ওরা মনে হয় মেশিনে কাজ করা শুরু করে। সিলেকশন করে আমরা কালার অ্যাপ্লাই করতে পারছিলাম, বাট ইলাস্ট্রেটর অ্যাডভান্স সফটওয়্যার এখানে সিলেকশনের কোনো কাজ হবে না, সব হচ্ছে শেপ মোডে কাজ হবে। ও শুধুমাত্র কি চিনে, ফিল আর স্ট্রোক, এই 2টা কালার চিনে। আপনি যদি ফিল কালারটা একটু অ্যাক্টিভ করে দেন,
আমি এখান থেকে ফিল কালারটা একটু অ্যাক্টিভ করে দিলাম। ওকে, যখন আপনি কোনো শেপ ক্রিয়েট করবেন তখন সে দেখেন এই যে ফিল কালারটা নিয়ে নিচ্ছে, ও কিন্তু ফিল কালার নিয়ে নিচ্ছে। আপনি যদি এখান থেকে ফিলটাকে অফ করে দেন দেখেন ফিল কালার চলে গিয়েছে, স্ট্রোক আছে, স্ট্রোকটাকেও যদি অফ করে দেন দেখেন স্ট্রোক চলে গেছে, শুধুমাত্র বেজ লাইনটা শো করছে। এই ব্লু কালার যে লাইনটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় বেজ লাইন। ওকে, এবার ফটোশপে আমাদের যে কাজটা করতে হতো, যদি আপনি পাথ মোডে রেখে কাজ করেন, যদি পেন টুল দিয়ে আমরা পাথ মোডে রেখে কাজ করতাম তাহলে কি করতে হতো, ক্লোজ পাথ করতে হতো, মানে স্টার্টিং পয়েন্ট যেখানে ঘুরে এসে সেখানেই শেষ করতে হতো। বাট ইলাস্ট্রেটরে বা শেপ মোডে আপনাকে এই কষ্টটা করতে হবে না। আপনি হচ্ছে যেখান থেকে শুরু করেছেন সেখানেই এসে শেষ করতে হবে না, তা না হলেও হবে, কারণ ইলাস্ট্রেটরে আপনি ওপেন পাথে যেমন কাজ করতে পারবেন ঠিক তেমন ক্লোজ পাথেও কাজ করতে পারবেন। মানে হচ্ছে আপনি এমন কিছু অ্যাড করেছেন, এটা যেমন কি পাথ, ওপেন পাথ, মানে এই যে এই জায়গাটুকু ফাঁক আছে, আবার এটা কি হতে পারে, ক্লোজ পাথও হতে পারে, যেটা একটা ক্লোজ পাথ। দুইজনের ফিলটাকে অফ করে দেন তাহলেই বুঝতে পারবেন এটা হচ্ছে ওপেন পাথ আর এটা হচ্ছে ক্লোজ পাথ। আপনি দুইভাবে কি করতে পারেন, ইলাস্ট্রেটরে কাজ করতে পারেন। তো যাদের প্রবলেম হচ্ছিল পেন টুলে তাদের জন্য জাস্ট একবার রিভিশন দেব। একটা স্টার্টিং পয়েন্ট, পরের স্টেপটা যদি স্ট্রেট লাইন হয় তাহলে জাস্ট ক্লিক করেন, আর যদি পরের স্টেপ স্ট্রেট লাইন না হয়ে রাউন্ড হয় ক্লিক করে মাউস ছেড়ে দেওয়া যাবে না, ড্র্যাগ করে টানতে হবে, মাউস ছাড়া যাবে না যতক্ষণ না পারফেক্ট শেপ পাচ্ছেন, ড্র্যাগ করে টানেন। এবার আপনি একটু খেয়াল করে দেখেন বা ম্যাচ করেন যে আপনি যে রাউন্ডটা চাচ্ছেন সেটা উপরের দিকে রাউন্ড হবে নাকি নিচের দিকে রাউন্ড হবে। যদি নিচের দিকে হয় মাউস উপরের দিকে নিয়ে যান, আর যদি উপরের দিকে রাউন্ড হয় তাহলে মাউস নিচের দিকে নিয়ে আসেন। এরপরে মাউসটাকে, যে এটা অ্যাঙ্কর পয়েন্ট হলে মাউসটাকে একটু কাছে বা দূরে নিয়ে আপনাকে ম্যাচিং করতে হবে যে পারফেক্ট ম্যাচ হয়েছে কিনা বা পারফেক্ট শেপটা আমি পেয়েছি কিনা। আমি এখানে কি চাচ্ছি, ওই যে পিছনে যে একটা স্ট্রেট লাইন দিয়ে গেলাম, এই স্ট্রেট লাইনটা মনে হবে, দেখে মনে হবে যে এইখান থেকে শুরু হয়ে স্ট্রেট লাইনটা এইভাবে এসে একটু রাউন্ড হয়ে গেছে, এইটা মনে হবে। তাহলে আমি যদি এখন এইভাবে দিয়ে রাখি সেটা কি মনে হচ্ছে না, তাহলে আমাকে লাইনটা কিভাবে ঠিকঠাক করতে হবে যে মনে হবে স্ট্রেট লাইন থেকে এসে রাউন্ড হয়েছে। সো একটু কাছে একটু দূরে, ওকে, এরকম একটা লাইন চাচ্ছি। তো কি মনে হচ্ছে যে ঠিক স্ট্রেট লাইনটা এখান থেকে, ম্যাম সাউন্ড অনেক আস্তে আসতেছে। আমার এখানে তো 100%ই আছে। না ম্যাম ঠিক আছে। ঠিক আছে ম্যাম। একটু স্পিকারটা বাড়ায় নেন মাহফুজ। তো স্টার্টিং পয়েন্ট রিফ্রেশ করে আসতে তাহলে আমার ফুল দেওয়া আছে। আচ্ছা একটু রিফ্রেশ করে নেন। স্ট্রেট লাইন যদি হয় তাহলে জাস্ট শিফট চেপে ধরেন, একদম স্ট্রেট লাইন পাবেন 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি এই অ্যাঙ্গেলগুলোতে, অথবা যে কোনো দিকে স্ট্রেট লাইন। আর যদি রাউন্ড করতে চান তাহলে অবশ্যই ক্লিক করে চেপে ধরতে হবে মাউসটাকে। এরপরে আপনি আপনার কাঙ্ক্ষিত রাউন্ডটা দেন, দেওয়ার পরে এর পরের স্টেপে আসি। ফটোশপে আমি এই হ্যান্ডেলটাকে কেটে দিতে চাচ্ছি, তাহলে কি করতে হবে, কোন হ্যান্ডেলকে কেটে দেওয়ার জন্য কি করতে হয়, ম্যাম অল্টার ক্লিক করে অল্টার প্রেস করে ধরে এখানে ক্লিক করতে হতো। বাট ইলাস্ট্রেটর আমাদেরকে আর সেটা করতে দিচ্ছে না।
ও বলতেছে তোমার অল্টার প্রেস করার দরকার নাই, তুমি জাস্ট এখানে এসে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করো, অটোমেটিক্যালি অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে যাবে, অল্টার ধরার প্রয়োজন নেই। এটা কি ভালো হলো নাকি খারাপ হলো? হ্যাঁ? যে তুমি যে পরবর্তী লাইনটা টানছো, টানার পরে যে হ্যান্ডেলটা কাটতে চাও, জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টে এসে ক্লিক করো, অল্টার ধরার প্রয়োজন নেই। ক্লিয়ার? নট ক্লিয়ার? জি ম্যাম। ক্লিয়ার ম্যাম। ওকে, এবার আমরা একটা জিনিস অ্যাড করি। সাপোজ আমি পেন টুল দিয়ে এই হ্যান্ডেলটা কেটে দেব, জাস্ট ক্লিক, এই হ্যান্ডেলটা কেটে দেব, জাস্ট ক্লিক, আবার এই হ্যান্ডেলটা কেটে দেব, আমি এরকম একটা কিছু আর্ট করলাম, এটার ভিতরে একটা কালার অ্যাপ্লাই করে দেব, ফিল কালার দিয়ে দেব, দেখতে ভালো লাগবে। কি অদ্ভুত অদ্ভুত কালার ইউজ করতেছি। ওকে, আমরা একটা হলুদ কালার ফুল আর্ট করেছি, এটা কি ক্লোজ পাথে আছে। তো আপনি যখন পেন টুল দিয়ে কাজ করছেন, এই পেন টুল দিয়ে আমি কি করতে পারি দেখেন, বেজ লাইনের উপরে আসলে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারছি, যত খুশি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারছি, আবার চাইলে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিটও করে দিতে পারছি, ডিলিট। অথবা চাইলে এই অ্যাঙ্কর পয়েন্টকে ধরে আপনি কি করতে পারেন, একটু কষ্ট করে অল্টার ধরে তখন আপনি এটাকে মডিফাই করতে পারেন, তাই না? অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরে আমরা আবার মডিফাইও করতে পারি। সো এই জন্যই এই ফার্স্ট যে টুলটা বা পেন টুলটাকে আমরা মাদার টুল বলছি। এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট কি বলছে, শুধুমাত্র সে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারে, আর কোনো কাজ করতে পারে না। জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট বেজ লাইনে অ্যাড করবে, ডিলিট করবে, জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট সে কি করছে, ডিলিট করে দিচ্ছে। আর পরেরটা কি করছে, অ্যাঙ্কর পয়েন্ট টুল, যেটা আমরা ফটোশপে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল দেখেছিলাম, সেইটাই সিলেকশন করেন। একে আপনি কি করতে পারেন, এই যে মডিফাই করতে পারেন, এই হ্যান্ডেলগুলো ধরে টানলে আপনি আপনার পছন্দ মতো শেপ ক্রিয়েট করে নিতে পারেন। যে অ্যাঙ্কর পয়েন্ট ধরে টানলে হ্যান্ডেলগুলো ধরে পরে আপনি মডিফাই করতে পারবেন প্রত্যেকটা স্টেপ। এটাকে আমি কি করতে চাই, মডিফাই করতে চাই এইভাবে। আবার এটাকে একটু কি করতে চাই, মডিফাই করতে চাই। এই হ্যান্ডেলটাকে ধরেন, কে সে, কে? আমি জনি ভাই ম্যাম। জনি ভাই বলেন। আমার মাইক প্রবলেম করতেছিল ম্যাম, এখন দেখলাম আমি দুবার কথা বলছি। না এতক্ষণ শুনতে পাইনি, এখন শুনতে পাচ্ছি। হ্যান্ডেল ধরে তো কাটা যাবে ম্যাম না? হ্যাঁ, এটা যে হ্যান্ডেল থাকে পুরো ধরে কাটা যাবে না, টানা যাবে না? বুঝি নাই। কেউ জনের কথা বুঝছেন? বুঝে থাকলে আমাকে একটু বলেন। ম্যাম মাইকে লইয়া আসছি কথা। জনি ভাই বুঝি নাই আমরা কেউই। রাসেলও বলছেন নো। আচ্ছা, এই হচ্ছে কাহিনী। বাট পেন টুলের পাশে যে আরেকটা টুলস আছে দেখেন,
এটার নাম হচ্ছে কার্ভেচার টুল। কার্ভেচার টুলটার কাজ কি? দাঁড়ান আমরা এখানে একটু নষ্ট করে দিয়ে যাই সবাইকে। ওকে, নষ্ট করে দিয়ে যাই সবাইকে একটু। এরকম কিছু একটা, ফুলটাকে নষ্ট করে ফেললাম। এখন এই ফুলটাকে আমরা ঠিকঠাক করতে যাচ্ছি। আপনি কার্ভেচার টুলটা নিয়ে আসেন, সাথে সাথে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট শো করছে, সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট আমাদেরকে কি করছে, শো করছে। এই কার্ভেচার টুল দিয়ে আপনি যেমন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবেন, অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারবেন, এবং অ্যাঙ্কর পয়েন্টকে মডিফাই করতে পারবেন, মুভ করাতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে নিয়ে যেতে পারবেন। প্লাস অ্যাঙ্কর এই কার্ভেচার টুল দিয়ে আপনি কোনো স্ট্রেট লাইনকে চাইলে রাউন্ড বানায় ফেলতে পারবেন। চলেন দেখি। সাপোজ আমার এই হ্যাঁ বলেন। ম্যাম এটা দিয়ে তো মডিফাই করতে পারতেছি, বাট যখন ধরেন একটা অক্ষর কাটবো সি, সি কে ধরেন আমি ফার্স্টটা দিয়ে কাটলাম, একটু এলোমেলো হলো, তখন এটা দিয়ে আমরা ঠিক করতে পারবো? হ্যাঁ অবশ্যই। ম্যাম তাহলে তো এটা অনেক ইজি হয়ে গেল। হ্যাঁ অবশ্যই করতে পারবেন। এই জন্যই তো ফটোশপ আর ইলাস্ট্রেটর সে আলাদা আলাদা, সব কাজই করতে পারবেন। চলেন একটা একটা করে দেখি, দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা আসি এখানে। যেমন এই অ্যাঙ্কর পয়েন্টটা আমার প্রয়োজন নেই, জাস্ট আপনি পয়েন্টের উপরে আসবেন, দেখেন বন্দুকের নলার মতো, যে নিশানার মতো সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে ডিলিট করে দেন, সিলেক্ট করেন, কিবোর্ড থেকে ডিলিট করে দেন, অথবা এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ক্লিক করে চেপে ধরেন, আর ডিলিট করার দরকার নেই, যে দেখেন মুভ করাতে পারছেন। এখন আমি কি চাচ্ছি, এগুলোকে রাউন্ড করতে চাচ্ছি। অ্যাঙ্কর পয়েন্টকে ধরেন, মুভ করে নিয়ে আসেন রাউন্ড, অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরেন, মুভ করান, মুভ করান, আপনি মুভ করান, রাউন্ড করেন, আগে শেপের মতো নিয়ে আসেন। বাড়তি কোনো অ্যাঙ্কর পয়েন্ট থাকলে তাকে ডিলিট করে দেন, নিজের মতো করে কাজ করেন। এই অ্যাঙ্কর পয়েন্টকে ধরেন, এটা বেশি, ডিলিট, প্রয়োজন নাই, ডিলিট। একে নিয়ে যান এখানে, একে নিয়ে আসেন উপরে, এরে নিয়ে আসেন এইখানে, আরেকটু নিচে দেন। দরকার হলে এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করেন। ওকে, দেখেন সব ঠিকঠাক। উর্মি যেটা বললো যে সে একটা সি টুলস নিয়ে আসছে, কেউ কোনো কোশ্চেন করলে পারবো না। জনি কি কোশ্চেন করে বলেন তো। এই সিটাকে আপনি কি করতে চাচ্ছেন, মডিফাই করতে যাচ্ছেন বস, তখন আপনি সিটাকে কাজ করতে পারছেন, পাথ মোডে রেখে আপনি ক্রিয়েট করতে পারছেন। আচ্ছা সিটাকে আমরা রাখলাম, রাখার পরে এখানে তো আরো অ্যাডভান্স সুবিধা আছে। ওখানে তো সি কে আপনি শেপে কনভার্ট করে কাজ করতে অনেক টাফ হয়ে যাচ্ছিল, এখানে আপনি সি কে শেপে কনভার্ট করে পেন টুল দিয়ে কাজ করতে পারবেন। কালার চেঞ্জ করতে বলছে না, এখানে আপনি ধরে জাস্ট হুবহু কাজ করে নিলেন, যে আপনি পেন টুল দিয়ে তখন কি করলেন, একটা সি কে কেটে নিয়ে আসলেন, এভাবে সি কে কাটলেন, হয়তোবা 19-20 হয়ে গেল, একটু বাঁকা হলো, আমি ঠিকঠাক ভাবে কাজ করতে পারলাম না, একটু এই যে এরকম তেরা বাঁকা হয়ে গেল। এরকম একটা হয়েছে, এটাকে নিয়ে আসেন। সিটা এটার মতো হয় নাই, আপনি এখান থেকে কার্ভেচার টুলটা সিলেক্ট করেন, এইবার তাকে হচ্ছে ঠিকঠাক করেন, প্রয়োজনে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করেন, কারণ যত বেশি অ্যাঙ্কর পয়েন্ট থাকবে কার্ভেচার টুলের জন্য ততই ঝামেলা, সে রাউন্ড করতে পারবে না। এটাকেও ডিলিট করে দিই। এরপরে হচ্ছে আমি ঠিক এই পয়েন্টটাতে আসলাম, এখন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে রাউন্ড করে দিলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে রাউন্ড করে দিলাম,
এই অ্যাঙ্কর পয়েন্টটাকে একটু মানে কি ওইখানে রেখে করলে ভালো হতো না ওই সেটা অনুযায়ী? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন নয়, আপনার যেখানে সুবিধা। আমি আমার মতো ক্লিক করলে কি অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হয়ে যাবে? হ্যাঁ, জাস্ট বেস লাইনের উপরে ক্লিক করলেই অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যাচ্ছে, আর পয়েন্টের উপরে এসে ক্লিক করলে এই অ্যাঙ্কর পয়েন্টটা মুভ করছে। ওকে, আমি এমন একটা কিছু অ্যাড করলাম। তো পেন টুলের কাজ মোটামুটি ফটোশপের চেয়ে আমার মনে হয় এই জায়গাটা অনেক সহজ। অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে, মডিফাই করার জন্য, তাই না? ফটোশপে তো অনেক কাহিনী করতে হতো। জি ম্যাম। কিন্তু ম্যাম ক্লায়েন্ট যদি চায় যে ফটোশপই করতে হবে তাহলে এখানে করতে হবে, এখান থেকে করে ওখানে নিয়ে যাওয়া যাবে না? এখন আপনার যদি ফটোশপের ডিজাইন হয়, যেমন ইমেজ রিলেটেড কোনো কাজ, তাহলে তো ফটোশপেই করতে হবে। কিন্তু আপনি পেন টুলের কাজ ফটোশপে করেছেন নাকি ইলাস্ট্রেটরে করেছেন সেটা তো ক্লায়েন্ট বুঝতে পারবে না যতক্ষণ না আপনি র ফাইল তাকে দিচ্ছেন, মেইন ফাইল যতক্ষণ না তাকে দিচ্ছেন। সেক্ষেত্রে হচ্ছে আপনি ইলাস্ট্রেটরের কাজ হলে ইলাস্ট্রেটরে করতে হবে, ফটোশপের কাজ হলে ফটোশপেই করতে হবে, কাজের উপর ডিপেন্ড করে। এখান থেকে নিতে পারবেন, ওটা আবার আরেক টেকনিক। আচ্ছা, পেন টুল আলহামদুলিল্লাহ আমাদের ঝামেলা হবে না, এটা আমি শিওর। পরেরটাতে চলে যাই। পরে কি আছে? টাইপ টুল। টাইপ টুল কি দেখানোর দরকার আছে? টাইপ টুল তো পারি। হ্যাঁ, এখন কিন্তু দরকার ম্যাম, একই নিয়ম হলে দরকার নেই, যদি একটু আলাদা হয় তাহলে। ম্যাডাম এই জিনিসটাই আমি খুঁজতেছিলাম। কি আরেকজন নো বলে কি টাইপ টুল দেখানোর দরকার নাই? কেউ টাইপ টুলের চেহারা দেখছিলেন? চলেন দেখি, টাইপ টুলটাই তো ইম্পর্টেন্ট। টাইপ টুলে যাওয়ার সাথে সাথে দেখেন কতগুলো টাইপ টুলস। ফটোশপে কয়টা ছিল? চারটা। চারটা ছিল। কি? হরিজন্টালি টাইপ টুল, ভার্টিক্যালি টাইপ টুল। হরিজন্টালি মাস্ক টাইপ টুল, আর একটা হচ্ছে ভার্টিক্যালি মাস্ক টাইপ টুল। আর এইখানে দেখেন 7টা আছে। লাস্টে যেটা দেখতে পাচ্ছেন টাচ টাইপ টুল, এটা অনেকের থাকবে না, এটা অ্যাডভান্স, মানে আমরা যারা অ্যাডভান্সের সফটওয়্যার আছে তাদের আছে, বাট মেবি 17 পর থেকে নেই। বাট উপরের যেই 6টা, এই 6টা অবশ্যই থাকবে। ফটোশপের থেকে অনেক অনেক ডিফারেন্স আছে এখানে, কিছু কিছু ম্যাচ করবে। চলেন যাই। আপনি যখন টাইপ টুলটা সিলেক্ট করছেন, টাইপ টুলটা সিলেক্ট করার পরে ও কিন্তু ফিল কালার নিয়েই কাজ করে। ডিফল্ট কালার ব্ল্যাক, আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন, আর স্ট্রোকও দিতে পারবেন। এখানে আপনি যখন কিছু লিখছেন, সাপোজ আমি লিখলাম এলইডিপি, লেখার পর এখন এই লেখাটা একদম ছোট, আমি এটাকে একটু বড় করতে চাচ্ছি, মানে ওই যে আমাদের যে টাইপ টুলের অপশনগুলো ছিল সেগুলো আনতে চাচ্ছি। কোথায় পাবো? এই যে এখানে কন্ট্রোল প্যানেলে এসে দেখেন ক্যারেক্টার লেখাটাতে ক্লিক করলে প্যানেলটা চলে আসবে, অথবা উইন্ডো থেকে চলে যান টাইপ থেকে ক্যারেক্টার প্যানেলটা নিয়ে আসেন, এই যে ক্যারেক্টার প্যানেলটা চলে আসবে, অথবা আপনি জাস্ট কন্ট্রোল টিতে প্রেস করলেও টাইপ প্যানেল চলে আসবে। এটা এমন না, ফটোশপে তো হচ্ছে টাইপ টুলে থেকে এই টুলসে থাকা অবস্থায় আপনাকে কন্ট্রোল টি প্রেস করতে হচ্ছিল, তাহলে হচ্ছে ক্যারেক্টার অপশনটা চলে আসছে প্যানেলটা। বাট ইলাস্ট্রেটরে সেটা না, ইলাস্ট্রেটরে আপনি ডকুমেন্ট ওপেন করার পর ধরে নিলাম আমি এটা লিখি নাই, কোনো টুলস সিলেক্ট করা নাই, কোনো কাজ করা নাই, জাস্ট আপনি কন্ট্রোল টিতে প্রেস করেন, টাইপ প্যানেল চলে আসবে। ফটোশপে কি এটা ছিল? ফটোশপে ছিল যে নর্মালি কন্ট্রোল টি, কোনো ইমেজ বা শেপ ক্রিয়েট করে কন্ট্রোল টি প্রেস করলে কি চলে আসতো? ট্রান্সফর্ম।
আর টাইপ টুলে থেকে যদি কন্ট্রোলটি প্রেস করতাম তাহলে কি আসতো, ক্যারেক্টার প্যানেল। বাট এখানে কন্ট্রোলটি প্রেস করার সাথে সাথে ক্যারেক্টার প্যানেল চলে আসছে। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, আসতেছে। আজকে কি রোদ উঠছে? আপনারা আমাকে আপডেট দিবেন। ম্যাম আপনার বাসা থেকে সূর্য দেখা যায় না? জি ম্যাম, রোদ উঠছে কিন্তু আমার বাসায় ঢুকে না রোদ। হ্যাঁ, আমারও সেম, দেখাই যায় না। ওই পাশ থেকে যে আসবে, এই এত বড় অ্যাপার্টমেন্টের জন্য আসে না রোদ। বাম পাশে আরেকটা, আর আমার বাসা নিচতলায় হওয়াতে রোদই আসে না। ভিটামিন ডি এর অভাবে মরে যাচ্ছি। আচ্ছা চলেন, আমরা কি করেছিলাম? ম্যাম আপনার বাসা থেকে দিনাজপুর কত দূর? কোথা থেকে? আপনার বাসা থেকে? কি বুঝি নাই। আপনার বাসা থেকে মিরপুর 12 নম্বর অথবা দিনাজপুর এটা কত দূরে? মোটামুটি দূর আছে। আমরা তো শেওড়াপাড়া, কয়টা স্টপেজ? কাজীপাড়া 10, 11, 11:30, 12, না বেনারসি পল্লী তো 10-এর পরেই, 12তে যেতে হয় না। 11, 11:30। পল্লবী আছে? পল্লবী তো আছে। পল্লবীর যেটা ভালো না, 10 নম্বরটাই ভালো। 10 নম্বরের ভিতর দিয়ে যে অরিজিনাল 10-এর ভিতর দিয়ে যে আমরা যাই বেনারসি পল্লী, হ্যাঁ এখানে তো। হ্যাঁ, এখন তো সর্ববৃহৎ মার্কেট। হ্যাঁ, তো আপনি যদি 12 নম্বর বলেন তাহলে আমার এখান থেকে যেতে 10-15 মিনিট লাগবে। ভাড়া নেয় 10 টাকা। যদি জ্যাম না থাকে, এই যে মানে হালকা জ্যাম থাকে, আর জ্যাম না থাকলে 4-5 মিনিট লাগে। স্টপেজ দাঁড়ালে দাঁড়ালে 5 মিনিট 12 পর্যন্ত যেতে। আচ্ছা, আমরা এলইডিপিটা লিখেছিলাম। তো এলইডিপিটা লেখার পরে আমাদেরকে কি করতে হতো, টাইপ টুলে থেকে, এই টাইপ টুলটাতে থেকেই আমাদেরকে এই টেক্সটটাকে সিলেকশন করে তারপরে হচ্ছে ক্যারেক্টার প্যানেল যেখান থেকে নিয়ে আসেন সেখান থেকে বড় ছোট বা এই মডিফাইগুলো করতে হচ্ছিল। বাট ইলাস্ট্রেটর আপনাকে কতটা সুবিধা দিয়েছে, সে বলেছে তুমি জাস্ট টেক্সটটা লিখো, লেখার পর সিলেকশন টুল সিলেক্ট করো। সিলেকশন টুল সিলেক্ট করার পরে তুমি চাইলে সিলেকশন টুল দিয়ে ট্রান্সফর্ম করতে পারো, যে কর্নারে গিয়ে আপনি বড় ছোট করতে পারেন, রোটেট করতে পারেন। ওকে, এই কাজগুলো করতে পারবেন। আর আরেকটা বলেছে যে তুমি সিলেকশন টুলে থাকা অবস্থায় এখন ক্যারেক্টার প্যানেল থেকে সবকিছু মডিফাই করো। টাইপ টুলেই যে থাকতে হবে এমন কোনো কথা নেই, আপনি টাইপ টুলে না থেকেও এই কাজটা করতে পারেন। সো আপনি সিলেকশন টুল দিয়ে টেক্সটটাকে সিলেক্ট করলেন, ধরেন অনেকগুলো টেক্সট লিখেছেন, যাকে আপনার মডিফাই করার প্রয়োজন তাকে সিলেক্ট করলেন, চলে আসলেন ক্যারেক্টার প্যানেলে। এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করে দিতে চাচ্ছেন, কোন ফন্টটা ব্যবহার করতে চান সেটা সিলেক্ট করেন। ধরেন আমি এই ফন্টটাই দিলাম, বাবু এটাই থাকুক। এই ফন্টের কোনো স্টাইল আছে কিনা সেই স্টাইলটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন। ওকে, এখান থেকে ফন্টের সাইজ ছোট বড় করতে চাচ্ছেন। উপরের দিকে ঘোরালে স্ক্রল ফন্ট বড় হবে, নিচের দিকে ঘোরালে কি হবে, ফন্ট ছোট হবে। তারপরে হচ্ছে এই যে পার্টটা আসছে, এই পার্টের কাজ কি, এই পার্টের কাজটা কি মনে আছে আপনাদের কারো? এটা কি স্কয়ার ম্যাম? ম্যাম একটা থেকে একটা ডিসটেন্স, রাইট। এই পার্টটা ছিল যে আপনার, আমি এলইডিপিটাকে সরায় রেখে দিই অন্য জায়গায়, ফন্টটাকে একটু ছোট করে দেই। টাইপ টুল দিয়ে আমি কিছু একটা লিখলাম ড্র্যাগ করে। ওকে, এটা হচ্ছে এই যে আপনি টাইপ টুল দিয়ে যে টেক্সটগুলো লিখেছেন, এই টেক্সটের মধ্যে একটা টেক্সটের পরে আরেকটা টেক্সটের মধ্যে যে স্পেসিং, যে কতটুকু গ্যাপ হবে একটা লাইন থেকে আরেকটা লাইনের, সেই লাইন। তো আমরা চেষ্টা করব এটাকে অটো রাখার জন্য। অটো রাখলে কি হবে, যে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব যতটুকু হওয়া দরকার, ওরা মেবি এই মানে 0.5 ধরে ধরে হচ্ছে কাজ করে।
আপনি এখানে পিটি যত বাড়াবেন অটোমেটিক্যালি এখানে ফন্টের মধ্যে গ্যাপটা সেম গ্যাপ রেখে তারা কাজ করবে, আপনাকে মেজারমেন্ট করতে হবে না, এই গ্যাপটা সেম রেখে ফন্টটাকে বড় করবে। আর আপনি যদি নিজে এটাকে কি করতে চান, মডিফাই করতে চান, সেক্ষেত্রে কি করবেন, এখানে আসবেন, আসার পরে এই যে কত দিতে চান, যে বাড়ালে কি হবে স্পেসটা বেড়ে যাচ্ছে, আর কমালে কি হবে একটা টেক্সট আরেকটা টেক্সটের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ম্যাম এটা হচ্ছে উপরের লাইন, এরপর হচ্ছে পাশের ডিসটেন্সটা, তাই না? কোনটা এটা? ম্যাম এটা হচ্ছে উপরের লাইনের সাথে নিচের লাইনের গ্যাপ, আর এরপরের যেটা ভি বাই এই এ যে এটা হচ্ছে এটা পাশের VA। ম্যাম এর পাশেরটা ভি বাই এ। ও আচ্ছা, V/A, হ্যাঁ এটা না, এটা আসলে অটোই থাকবে, এটা আমরা মডিফাই করতে পারবো না, এটা হয় অটো থাকবে নয়তো আমরা 0 পর্যন্ত করতে পারি, এটা নিয়ে কাজ করতে পারবো না, এটা ট্র্যাকিং সিস্টেমের কাজ, এটা সবসময় আমরা অটো রাখবো, এখানে কোনো অপশন নাই। আপনি যে অপশনটার কথা বলছেন সেটা আবার পরে পাবো, তো এটাকে আমরা অটো করে দিলাম। ক্লিয়ার? এই পার্টটা তো বুঝতে পেরেছি, এটা অলওয়েজ অটো রাখবো, যদি প্রয়োজন না হয় এডিট করব না। এরপরে আসি আমাদের এলইডিপিটা কোথায় গেল, এলইডিপি দিয়ে খুব সুন্দর করে এখানে বোঝাতে পারবো। চলেন চলে যে এলইডিপি এত ছোট হয়ে গেল কেন, এলইডিপিকে আমরা আরো বড় করেছিলাম। পঞ্চাশে রাখি। আমি এখানে এলইডিপি টেক্সটটা লিখেছি, লেখার পর ওর কালার চেঞ্জ করতে চাই, আপনি যে কোনো ভাবে কালার চেঞ্জ করতে পারেন, ধরেন এই কালারটা দিতে চান, এই কালারটা দিতে চাই, ওকে, এবং এটার চারপাশে একটা স্ট্রোকও দিতে চাই, স্ট্রোক দিয়ে দেন, ব্ল্যাক কালার স্ট্রোক, এরকম কিছু দিতে চাই, ওকে। এলইডিপিটাকে সিলেক্ট করেন, ক্যারেক্টার প্যানেলটা নিয়ে আসি, ভি পাশাপাশি, এটার মানে কি, এটার মানে হচ্ছে এই যে টেক্সটটা আছে, টেক্সটের মধ্যে যে লেটারগুলো আছে, ভি পাশাপাশি কি করবে, এই প্রত্যেকটা টেক্সটের মধ্যে যে গ্যাপ আছে গ্যাপটাকে বাড়াবে অথবা কমাবে, এই একটা লেটারকেও সে ধরবে না, লেটারে হাত না দিয়ে সে কি করবে, মধ্যের যে গ্যাপটা আছে গ্যাপটাকে বাড়াবে বা কমাবে। দেখেন আমি এটাকে বাড়াচ্ছি, আপনার ফন্ট যেটা ছিল সাইজ, মানে এই লেটারটা দেখতে ঠিক তেমনই আছে, শুধুমাত্র মধ্যের গ্যাপ বাড়াচ্ছে। ক্লিয়ার? গ্যাপটাকে কি করছে না, টেক্সটটাকে নষ্ট করছে না। আবার যদি আপনি এখন কমান, এটাকে ধরেন আপনি কমাচ্ছেন, ওই যে দেখেন মধ্যের স্পেসটাকে কমিয়ে সে কি করছে, একটা টেক্সট আরেকটা টেক্সটের মধ্যে নিয়ে যাচ্ছে, ওকে। ঠিক এটার নিচে যেটা আছে দেখেন টি পাশাপাশি, ও হচ্ছে এই ভি এ এর অপোজিট, মানে উল্টা। ও কি করছিল, ও শুধুমাত্র মধ্যের স্পেসটা নিয়ে কাজ করছিল, একটা লেটারের মধ্যেও হাত দেয় নাই। আর ও কি করবে, ও হচ্ছে স্পেসটাকে ঠিক রাখবে, যে ওদের মধ্যে দূরত্ব যতটুকু এইটাকে ঠিক রেখে সে টেক্সট নিয়ে কাজ করে, টেক্সটটাকে বড় করে। দেখেন গ্যাপটা ঠিক আছে, গ্যাপের মধ্যে এক বিন্দু সে হাত দেয় নাই, কিন্তু আপনার টেক্সটটা সে বড় অথবা ছোট করছে। এটা হচ্ছে সে পাশাপাশি বড় ছোট করছে, আর এইটা হচ্ছে আপনার উপর নিচে লম্বা অথবা খাটো করে দিচ্ছে। ক্লিয়ার? সাপোজ আমি এখানে একটা লোগো অ্যাড করব, আমি এটা স্ট্রোকটাকে অফ করে দিলাম, যে এলইডিপি একটা লোগো, এটার নিচে হয়তো আমি লিখলাম যে SPGD01, এটাই লিখলাম, ফন্টটা দিয়ে দিলাম আমি গোথাম
এই ফন্টটাকে আমি এসপিজিটি প্রয়োজনে কন্ট্রোল আর নিয়ে আসি, মেজারমেন্ট ঠিক করে নেই, এসপিজিডিটাকে আরেকটু ডানে, আচ্ছা ফন্টে তো এই জন্য রাখলাম, এটাকে আমি বামে নিয়ে যাই, পি এর সমান করে রাখি। ওকে, যে এই এসপিজিডি 1টা যে আছে ওকে আমি কি করতে চাই, ঠিক পি এর সমান রাখতে চাই, একটু বড় করে দিই ফন্টটা, 15 পিটি দিলাম। এসপিজিডি 1টা একদম পি এর বরাবর আসবে। এখন আমি এখানে কি ব্যবহার করতে চাই, যে টি পাশাপাশি যেটা আছে এটা যদি আপনি বাড়াতে থাকেন তাহলে টেক্সটটা কি হয়ে যাচ্ছে, এটা করলেন টি পাশাপাশি দিয়ে বড় করলেন। আমি এটাকে আবার আরেকটা কপি করি, এটাকে 100 করে দেই। এখন আমি হচ্ছে যে ভি পাশাপাশি যেটা ছিল এটা দিয়ে বাড়াবো, ওমা কত বড় হয়, স্পেস দিতে হচ্ছে। ওকে, আরেকটু লাগবে, একটু কমাতে হবে। এটা ডিলিট করে দেই। এখন কোনটা দেখতে ভালো লাগছে, মানানসই? নিচেরটা। ম্যাম উপরেরটা। নিচেরটা উপরেরটা তো ব্যাক মোটা হয়ে গেছে। হ্যাঁ, উপরের টেক্সটের চেহারাটাই নষ্ট করে ফেলছে। হয়তোবা হ্যাঁ উর্মির দিক থেকে ঠিক আছে যে একটু মোটা মোটা লাগছে, স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু কেমন জানি গ্যাপ রেখেছে। ফন্টটাকে আরেকটু বড় করে দিলেই হবে। আর আমরা তো এটা জাস্ট উদাহরণ দিলাম, এসপিজিডি এতটুকু তো হবে না, আরো বেশি বেশি ফন্ট হবে। এবং আপনি দেখবেন এরকমই অনেক লোগো দেখবেন যে ফন্টগুলো এত দূরে দূরেই থাকবে। এখানে আরেকটা অসুস্থ ফন্ট বা ঝগড়া করেই ফন্টটাকে একটা এত দূরে দূরেই থাকবে। এইটাই হচ্ছে ক্লায়েন্ট ওই উপরেরটা না চয়েস করে নিচেরটাই দেখবেন চয়েস করবে। এই ডিসটেন্সগুলা মেইনলি আমরা লোগো ডিজাইন করার সময় ব্যবহার করি। এই জিনিসটা সবচেয়ে বেশি আপনি ব্যবহার করবেন কখন, এই যে ভি এর পাশাপাশি লোগো ডিজাইন করার সময়, এটা আপনার খুব বেশি কাজ করবে। তাহলে ডিফারেন্স বুঝতে পেরেছি? জি ম্যাম। চলো পরের স্টেপে চলে যাই। এরপরে যেটা আছে কি, এই অপশনাল, যে এটাও তো আমরা ফটোশপে দেখে আসছিলাম যে একটা টেক্সট থেকে আরেকটা টেক্সট যে গ্যাপ বাড়াচ্ছে, আপনি যত বেশি দিবেন তত স্পেসটা বাড়তে থাকবে, যত কম দিবেন তত স্পেসটা কমতে থাকবে। এটা যদি আরো ভালো উদাহরণ দেখাই, সেটা হচ্ছে ধরেন আমি কিছু লিখেছি, লেখার পরে মনে হলো যে এই অ্যাড পিসিং যে টেক্সটটা এটা আরেকটু উপরে উঠাতে হবে, জাস্ট একটু স্ক্রল করে আপনি উপরে উঠায় দিলেন। এই লেখাটাকে একটু নিচের দিকে নামাতে হবে, জাস্ট আপনি নিচের দিকে নামিয়ে দিলেন। এই লেখাটাকে হয়তো আরেকটু আপনার উপরের দিকে উঠাতে হবে। এরকমটা হতে পারে যে লেখার মধ্যে গ্যাপ রেখে কাজ করা, অথবা এই কমোডো লেখাটাকে আপনার রোটেট করতে হবে। রোটেটে এসে আপনি কি করে দিলেন, লেখাটাকে রোটেট করে দিলেন, ঘুরতেছে। তো এটার জন্য এলইডিপিটাকে নেই, রোটেট করার জন্য দেখেন কি হয়, আপনি যখন এটাকে রোটেট করাচ্ছেন 180 ডিগ্রি, 20, 38, 45,
60, 69, 75, 70, 84, 89, 90 তে দেখেন একটা আরেকটার পরে এই যে পর চলে আসছে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিয়েছে টেক্সটটাকে। আবার আপনি এটাকে ঘুরিয়ে যদি 180 ডিগ্রি করে দেন তাহলে কি হয় দেখেন, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে গেছে। মানে 730 হ্যাঁ 730 এটা কত 6 না কত? হ্যাঁ এল কি হলো যে মানে মিররের সামনে দাঁড়ালে যেভাবে দেখা যায় সেটা হয়ে গেল, যে এলটা উল্টা হয়ে শো করছে, ইটা উল্টা হয়ে শো করছে। এটাকে আপনি আবার ঘুরিয়ে যদি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে আসেন তাহলে আগের মতো চলে আসবে। কিছু এক্সট্রা জিনিস আছে। এরপরে টি যে টেক্সটগুলো আছে যদি কোনো ছোট হাতের টেক্সট থাকে সবাই বড় হাতের হয়ে যাবে, অল ক্যাপস। পরেরটা কি বলেছিল জানো, যে সবাইকে বড় হাতের করে দিবে বাট ফার্স্টের লেটারটা একটু সাইজে বড় থাকবে, সবগুলো আর পরেরগুলো ছোট থাকবে। পাওয়ার দিতে চাইলে এটা, নিচের ভিত্তি সাবস্ক্রিপশন করতে চাইলে এটা, আন্ডারলাইন দিতে চাইলে ওকে, আর যদি মধ্যে কোন আর কি স্ট্রাইক দিতে চাই তাহলে এটা। আর বাকি সব যা যা আছে সব একই রকম। টাইপ টুলে কারো কোনো কাহিনী কথা, এখানে কোনো কন্ডিশন সরি কোশ্চেন? এটা ব্যবহার করার পরে করা যাবে পরের দিন। না এখানে আসলে কারো কোনো কোশ্চেন থাকবে না, এটা খুবই সহজ। ফটোশপে শিখে আসছেন এ টু জেড ফটোশপের মতোই। এর পরের পার্টগুলো নিয়ে হচ্ছে আমাদের কাজ। আবারও বলছি, এই যে টাইপ টুল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদার টুল বলি আমরা। কেন মাদার টুলস বলছি, যদি উদাহরণ দিই, সকালে যে উদাহরণটা দিয়েছি আবারও সেই উদাহরণ আপনাদেরকেও দিচ্ছি, যে দেখেন আমরা হয়তো বা অনেক অনেক পড়াশোনা করেছি, অনেক জ্ঞান অর্জন করেছি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এটা সেটা, বর্তমান বিশ্বজগতে ডিজিটাল মিডিয়ার সাথে চলছি, বিশ্বজগতে সব কিছু জানি। তো আমরা অনেক সময় এমন করি যে বাবা মার চেয়েও এমন একটা ভাব দেখায় যে বাবা মার চেয়ে বেশি জানি। বাট আপনার পিতামাতা সে একদিনের হলেও আপনার বড়, এবং তার এক্সপিরিয়েন্স হয়তোবা সে এত পড়াশোনা করতে পারে নাই, এই নলেজটা নাই, বাট সে আপনার চেয়ে জ্ঞানী, তাই না? সে কিছু হলো বিশেষ করে কুসংস্কারগুলো একটু বেশি ভালো জানে আমাদের চেয়ে। আচ্ছা যাই হোক, হ্যাঁ মানে সে এই নলেজগুলো না রাখলেও অন্যদিকে হয়তোবা আমার চেয়ে জ্ঞানী, যে মোটামুটি সব কাজই হয়তোবা আমরা ডিজিটাল যুগ বা প্রোডাক্টের মাধ্যমে কাজটা কমপ্লিট করে ফেলছি আর তারা ম্যানুয়ালি কাজ করছে। তো এই হ্যাঁ তো এই টুলগুলো হচ্ছে যে আমরা ম্যানুয়ালি একটু কাজ করে, বাট ও কিন্তু সবার কাজ করতে পারে। এই টাইপ টুল সবার কাজ করতে পারে, মানে মাদার টুল যে সে সবার কাজ করতে পারে। আমাদের কাজের সুবিধার জন্য কি করেছে ইলাস্ট্রেটর, সবাইকে একটু আলাদা আলাদা করে দিয়েছে যাতে আমরা সহজে কাজটা করতে পারি। মানে যে এরা হচ্ছে আমরা, আমাদের জেনারেশন। তো এরিয়া টাইপ টুলটা কি বললো দেখেই বোঝা যাচ্ছে, এরিয়া টাইপ টুল নামটা শুনেই বুঝতে পারছি যে একটা এরিয়া থাকবে, এরিয়ার ভিতরে শুধু টেক্সটটা থাকবে, বাহিরে যাবে না। যেটা আমরা ওই যে টাইপ টুল দিয়ে কি করছিলাম, টাইপ টুল দিয়ে আমরা যেভাবে ড্র্যাগ করে নিচ্ছিলাম, ড্র্যাগ করার সাথে সাথেই টেক্সটটা কি হচ্ছে এর ভিতরে কিন্তু চলে যাচ্ছে, তাই না? এই কাজটাই হচ্ছে। এখন দেখেন আপনি যে টাইপ টুল দিয়ে, কেন মাদার টুলস বা পিতামাতার সাথে বলা হলো যে তারা কিন্তু এই জ্ঞানটা জানে যে হ্যাঁ একটা শেপের ভিতরে টেক্সটটাকে রাখতে হবে। এই যে কি কাহিনী করে আসছি, ক্যারেক্টার কই, এই যে এখানে দেখেন 19 পিটি উপরে দিয়ে রাখছি, সার্কেল এই আমার পারফেক্ট জায়গার বাহিরেও চলে গেছে, এটাকে 0 করেন। ওকে তো ওকে কি করলাম, আরে এখানে 0 ডিগ্রি হবে, সব উল্টা পাল্টা করে রাখছি।
যে এই বক্সটার ভিতরেই লেখাটা হবে, বাহিরে যাবে না। এতটুকু বুঝতে পেরেছি তো? এখন আমি যদি বলি এটা তো আপনি টাইপ টুল দিয়ে নিচ্ছেন, এইভাবে শেপ নিচ্ছেন, এইভাবে শেপ নিচ্ছেন বা স্কোয়ার নিচ্ছেন, ওকে ফাইন, কিন্তু আমার সার্কেলের ভিতরে থাকতে হবে, তখন আপনি কি করবেন? এই টাইপ টুল দিয়ে কি সার্কেল বানাতে পারবেন? ও তো শুধু চতুর্ভুজের মতো করে কাজ করছে। আমি বললাম না আমারটা একটা স্টার মার্ক থাকবে, একটা ফুলের ভিতরে বা একটা কোনো শেপের ভিতরে একটা মাছ আর্ট করলাম, আমি পেন টুল দিয়ে একটা মাছ আর্ট করলাম, এরকম কোন একটা আজগুবি মাছ আর্ট করছি, যে আমি এটাই বললাম। ধরেন যে এই শেপটার ভিতরে আমার টেক্সটটা থাকবে, তখন আমি কি করব? ছোট ইলিশ, বড় ইলিশ, অনেক কিছু, ক্যাকড়া মাছ। আচ্ছা, তো ধরেন আমি একটা সার্কেল নিলাম, আমি বলছি এই সার্কেলটার ভিতরে আমার টেক্সট থাকবে, তাহলে কি আমি এখন টাইপ টুল দিয়ে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবো। আপনি একটা শেপ নিয়ে আসেন, শেপ নিয়ে এসে টাইপ টুল সিলেক্ট করে জাস্ট এই বেজ লাইনে এসে ক্লিক করেন, অটোমেটিক্যালি টেক্সটগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। অথবা আপনি টাইপ টুল না দিয়ে যদি এরিয়া টাইপ টুলটা নেন, তাহলেও সে কাজ করবে। আপনি এরিয়া টাইপ টুলটা নিলেন, টেক্সটে ক্লিক করলেন, টেক্সটগুলো ভিতরে চলে যাবে। এরপরে হচ্ছে আপনি এখান থেকে ক্যারেক্টার প্যানেলে গিয়ে সাইজটাকে আরেকটু ছোট করে দিলাম, অথবা 15ই থাকুক। তারপরে হচ্ছে আপনি প্যারাগ্রাফ অপশনটা নিয়ে আসেন, এই যে প্যারাগ্রাফটাকে যদি অ্যাক্টিভ করে দেন, এখানে আলাদা করে আছে যে ডান পাশে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে আপনি আপনার টেক্সটগুলোকে সুন্দর করে মডিফাই করে নিলেন, যে কি অ্যাঙ্গেলে রাখবেন, স্পেসিং কতটুকু হবে, কিভাবে কি আপনি ডিজাইনটা সেট আপ করে নিলেন। ক্লিয়ার? ওই যে মাছটা অ্যাড করলাম, মাছের ভিতরে কি করব? সেম মাছটাকে নিয়ে আসেন, এরিয়া টাইপ টুলটা সিলেক্ট করেন, এসে ক্লিক করেন, আপনার টেক্সটগুলো এখানে বসে যাবে। এরপরে হচ্ছে আপনি মডিফাই করে দিতে পারেন যে এটা বামে থাকবে নাকি ডানে থাকবে, নাকি কোথা থেকে শুরু হবে, কিভাবে কি কাজ করতে চান, আপনার মতো আপনি সুন্দর করে মডিফাই করে নিলেন। বুঝতে পেরেছি? ওকে, এর পরের যে টুলটা আছে সেটা কি বলছে? টাইপ অন এ পাথ টুল। একটা পথের উপর দিয়ে সে কি করবে? টাইপ করবে। ধরে নিলাম আমি এমন একটা পথ আর্ট করলাম, সেটা সার্কেল, একটা লোগো বানাবো, যে এই সার্কেলের চারপাশে সে কি করবে? টেক্সটটাকে লিখবে। এখন আমি কি টাইপ টুল দিয়ে বা এরিয়া টাইপ টুল দিয়ে কাজটা করতে পারবো? কারণ আমি যখন ক্লিক করছি অটোমেটিক্যালি ভিতরের দিকে টেক্সটটা হচ্ছে, বাট আমি চাই ঠিক এই বর্ডার বরাবর লেখাগুলো থাকবে। তাহলে আমাকে কি করতে হবে? টাইপ অন এ পাথ টুল, এটা সিলেক্ট করতে হবে, এসে আপনি জাস্ট ক্লিক করেন, আপনার লেখাগুলো কিন্তু এই বর্ডারের মধ্যেই থাকবে। কি করলো? এই বর্ডারের মধ্যেই কিন্তু টেক্সটটা আছে। অন্য কোনো শেপ নিয়ে আসেন, সেম মাথায় একটা সেম আপনি একটা সার্কেল নিয়ে আসলেন, টাইপ অন এ পাথ টুল সিলেক্ট করলেন, ক্লিক করেন, এই শেপটার চারপাশেই কি হবে? টেক্সটটা বসবে। লোগো ডিজাইনের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হতে পারে না এরকমটা? এই যে আমরা টাইপ অন এ পাথ টুল দেখলাম, এইটার আরো কিছু অপশন আছে, আমরা তিনটা দেখে আসি, তারপরে অপশনগুলো দেখব। ভার্টিক্যালি টাইপ টুল, অ্যাজ ইট ইজ ফটোশপের মতো ভার্টিক্যালি সে টেক্সটগুলো লিখবে। আপনি যেটাই লেখেন একটার পর একটা লিখবে, এন্টার দিলে পরেরগুলো টেক্সট আসবে। তো কি হয়ে আছে এরকমটা, মানে আপনি কিছু লিখছেন, এন্টার, কিছু লিখছেন, এন্টার, কিছু লিখছেন, ওকে ফাইন, এন্টার। আর পরের যে অপশনটা সেটা কি বলেছে? টাইপ অন এ ভার্টিক্যাল টুল, মানে
সে টাইপ করবে বাট ভার্টিক্যালি এরিয়া টাইপ টুল। দ্যাট মিনস আপনি একটা এরিয়া দেখিয়ে দিবেন তাকে, সেই এরিয়ার ভিতরে সে শুধু ভার্টিক্যালি লিখবে। একটা এরিয়া দেখিয়েছেন, এবার ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল সিলেক্ট করেন, ক্লিক করেন, সে শুধু এই এরিয়াটার ভিতরে লিখবে। এই যে দেখেন লরেম ইপসাম ডলার সিট অ্যামিট কমা কানেকশনেচার কিছু একটা, এই টেক্সট আমি বুঝতে পারছি না। আর আবার আমি আরেকটা শেপ নিয়ে নিলাম। এবার আছে কি ভার্টিক্যালি টাইপ অন এ পাথ টুল, যে সে পাথের উপর দিয়ে ঠিকই টাইপ করবে বাট ভার্টিক্যালি, এই যে একটার পর একটা। কিছুক্ষণ আগে যেটা ছিল পাথ অন এ টাইপ টুল, এটা দিয়ে যখন আমি লিখছিলাম তখন লেখাগুলো কি ছিল, যে পৃথিবীর কেন্দ্রের দিকে বেস করে সে সার্কেলের মতো ঘুরে আসছে, বাট এটা কি হচ্ছে, এটা হচ্ছে একটার পর একটা লেখা ভার্টিক্যালি বসে তারপরে কাজ করছে। ওকে, চলেন টাইপ টুল দিয়ে একটা লোগো ডিজাইন করে ফেলি। এই যে একটু আগে বলে গেলাম না, টাইপ ওয়ানে পাথ টুলের একটা অপশন আছে, অপশনটা এইটা শেষ হলে দেখবো, আর টাচ টাইপ টুল সবার লাস্টে দেখবো। তো অপশনটা কি, সাপোজ আমি একটা সার্কেল নিয়ে আসলাম, এই একটা সার্কেল, এই সার্কেলটাকে আমি কপি করে রাখি, কন্ট্রোল সি দিয়ে কপি করে রেখেছি, আর কিছু করি নাই, যে যদি প্রয়োজন পড়ে আমার তাই আর কি কপি করে রাখলাম। অথবা চাইলে আপনি পেস্টও করে রাখতে পারেন, অন্য জায়গায় পেস্ট করে দিবেন। এরপরে আমি টাইপ ওয়ানে পাথ টুলটা নিয়ে আসি, আসার পর এখানে লিখব LEDP 2020, এটা লিখলাম, জাস্ট এটাই লিখলাম। লেখার পর দেখেন আমি চাচ্ছি LEDP 2020টা একটু সাইজে বড় হোক এবং টেক্সটটা ঠিক মিডল বরাবর, যে সিলেকশন করলে ঠিক এতটুকু একটু বড় করে মিডল বরাবর আমি রাখতে চাচ্ছি। তাহলে আমি কি করব, এই টেক্সটটাকে সিলেক্ট করব, ক্যারেক্টার প্যানেলটা নিয়ে আসি, বড় তো করতেই পারবো, এখান থেকে আমি জাস্ট বড় করে দিলাম। কিন্তু বড় করে দেওয়ার পর আমি এটাকে 30 পিটি রাখলাম। বড় করে দেওয়ার পর দেখেন কি হচ্ছে, এটা এই দিক থেকে ডান দিকে বড় হচ্ছে, বাট আমি এটাকে একদম মিডল বরাবর রাখতে চাচ্ছি, মধ্য বরাবর। একটা রুলার টেনে নিয়ে আসি, যে এই মধ্য বরাবর আমি কি করতে চাই, তাকে রাখতে চাই, বাট এটা মধ্য বরাবর হচ্ছে না, এটা সাইডে চলে আসছে। এখন আমি কি করতে পারি দেখেন, এখানে শর্টকাটটা আগে দেখবেন নাকি ম্যানুয়ালি আগে দেখবেন? শর্টকাট দেখি। শর্টকাট হচ্ছে এই যে এখানে দুইটা লাইন দেখতে পাচ্ছেন, যখন আপনি বাম পাশের লাইনে আসছেন দেখেন এখন আমার শুধুমাত্র তীর চিহ্ন মানে মাউসের পয়েন্টার শো করছে। যখন এই যে বাম পাশের লাইনের উপরে আসেন, আসার সাথে সাথে ছোট্ট একটা তীর চিহ্ন আসছে, মানে এটাকে আপনি বামে সরায় নিতে পারবেন, আর পরেরটা ডানে সরায়া যাবে। এই দুইটা না, এই দুইটা ছাড়া নিচে এসে দেখেন ঠিক এদের বিপরীতে আরেকটা লাইন আছে, এই লাইনের উপরে আসার সাথে সাথে অ্যারো চিহ্ন শো করছে, এইটা হচ্ছে এই টেক্সটটাকে মুভ করাবে। আর এই দুইটা হচ্ছে টেক্সটের যেই লেখার জায়গাটুকু আছে, লেখার জায়গাটাকে ছোট বড় করছে। আপনি এখানে আসেন, এসে এবার এটাকে ক্লিক করে চেপে ধরেন, ধরে একে মুভ করান। মনে রাখবেন সার্কেলের চারপাশে মানে সার্কেলের বাহিরের দিকে ঘোরালে টেক্সটটা বাহিরের দিকে থাকবে, বাট আচ্ছা আমরা কি এটাই করি, আমি কি করতে চাচ্ছিলাম জানেন, এটাকে ঠিক মিডল বরাবর রাখতে চাচ্ছিলাম, এই যে টেক্সটটাকে আমি ঠিক মিডল বরাবর রেখে দিলাম। কমপ্লিট, মিডল বরাবর আসছে, দেখতে ভালো লাগছে না? আরেকটু সরাতে হবে মনে হচ্ছে, আরেকটু মনে হয় ডানে সরালে ভালো লাগবে। ওকে, এবার আমি ওই যে কপি করে রাখছিলাম একটা লেখা, এই সার্কেলকে কন্ট্রোল এফ মানে কি ফ্রন্টে পেস্ট করে দেব, কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করে দেব। আবার টাইপ অনে পাথ টুল নিয়ে আসবো, এবার আমি ক্লিক করব,
এইবার লিখবো হচ্ছে SPGD01, এটা লিখলাম, সিলেকশন করেন। এই টেক্সটের হ্যান্ডেল কোনটা? এইটাকে এবার ঘোরান। আমি এটাকে ঠিক এই মিডল বরাবর রাখতে চাচ্ছি, মিডল বরাবর রাখলাম, ওকে ফাইন। বাট প্রবলেমটা হচ্ছে এটা তো নিচের দিকে উল্টা হয়ে আছে, আমি তো সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি ভিতরের দিকে থাকুক। তাহলে কি করব? আপনি ওই যে হ্যান্ডেলটাকে ধরেছেন, মনে রাখবেন বাহিরের দিকে যদি এটাকে ঘোরান, ও শুধুমাত্র বাহিরের বেসলাইনের বাহিরেই থাকবে, আউটসাইডে। যখনই আপনি কেন্দ্রের দিকে চলে যাবেন, এই যে কেন্দ্র, এটা মানে সার্কেলের ভিতরে চলে যাবেন, টেক্সটটা হচ্ছে সার্কেলের ভিতরে চলে আসবে। এখন আপনি সেট করে দেন, বসিয়ে দেন। এরপর এই সার্কেলটাকে একটু জাস্ট হালকা বড় করে দেব। ওকে, ফন্টটাকে একটু ছোট করে দেন, কারণ এই লেখাটার সাথে তো ম্যাচ করাতে হবে। 30 বড় হয়ে গেছে, 30 ফন্টে নিয়ে আসলাম, কারণ এই টেক্সটটাও আমার 30 ফন্টে ছিল। সো এই ফন্টটাকে সিলেক্ট করলেন। এবার আবার তার হ্যান্ডেলটাকে সিলেক্ট করেন, একটু টানে মুভ করান। ক্লিয়ার বিষয়টা? জি ম্যাম। এটা আমরা শর্টকাটে কাজ করলাম। এই জিনিসটা আপনি ম্যানুয়ালিও করতে পারতেন। ম্যানুয়ালি কিভাবে করব? ম্যানুয়ালি হচ্ছে এসপিজিডিটাকে আমি আপাতত সরায় রাখি, শুধু এলইডিপিটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে মুভ করাচ্ছিলেন, চলে যান টাইপ, টাইপ থেকে টাইপ অনে পাথ, এই যে টাইপ অনে পাথ অপশন নিয়ে আসেন, কারণ এই 5টা অপশন এটার ভিতরে আছে। আসার পরে একটু কষ্ট করে প্রিভিউটা অন করে দেন, ইফেক্টে চলে আসেন। এখন কি অবস্থা আছে? রেইনবো অবস্থায়। স্কিউ দিলে তখন এলইডিপি গ্রাফিক ডিজাইন লিখলাম, ডিজাইনটা চলে গেছে, প্লাস আসছে, তার মানে ফন্ট বেশি বড় হয়ে গেছে। অথবা আপনি হয় ফন্ট ছোট করে দেন, নয়তো এই সাইজটা একটু বড় করে দেন। এবার হচ্ছে ফন্টটাকে কমায় নিয়ে আসেন, গ্রাফিক ডিজাইন চলে আসছে। চৌত্রিশ করে দিলাম। এখানে আমরা কি কি লিখেছি? এলইডিপি 2020 SPGD02 গ্রাফিক ডিজাইন। ওকে, এটা অফ করে দিই, এটার আর কাজ নেই, এটারও আর কাজ নেই। চলে যাব টাইপ, টাইপ থেকে টাইপ অনে পাথ, সেখান থেকে টাইপ অনে পাথ অপশন, এটাকে নিয়ে আসি, প্রিভিউটা অন করে দেন। রেইনবো মানে হচ্ছে এই যে বেজ লাইনটা আছে, বেজ লাইনটার উপরে ওরা কি করবে? অ্যাটাচ হয়ে থাকবে, একদম প্রত্যেকটা টেক্সট অ্যাটাচ হয়ে আছে সেন্টার ধরে, মানে সবাই সেন্টারের দিকে মুখাপেক্ষী হয়ে আছে। এই রেইনবো এবং গ্র্যাভিটি দুইটা একই, দুইটার কাজ একই। গ্র্যাভিটি মানে হচ্ছে সেন্টারকে সে গ্র্যাব ধরে দাঁড়ায় আছে, সেম অ্যাজ রেইনবো। এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই, বাট মধ্যের যে তিনটা দেখতে পাচ্ছেন এর মধ্যে পার্থক্য আছে। স্কিউটা কি করছে? স্কিউতে ক্লিক করার সাথে সাথে দেখেন একটু চেঞ্জ হয়ে গেল। এটা এখন কেমন দেখাচ্ছে? গ্রাফিক ডিজাইনটা আবার চলে গেছে। আমি এখানে ক্যারেক্টারটা নিয়ে আসি, ক্যারেক্টারটা নিয়ে এসে একটু ছোট করে দিই। ওকে, ডিজাইন চলে আসছে। ম্যাডাম সমাবেশ করার জন্য দাঁড়িয়ে আছে মনে হয়। সমাবেশ করার জন্য দাঁড়িয়ে আছে, হ্যাঁ ওইরকমও বলতে পারেন। আরো ভালো যদি উদাহরণ আমরা দেই তাহলে বলতে পারি যে মেয়েরা যে মাথায় মুকুট পরে, বা ছেলেরা ওই যে রাজা বাচ্চারা যে মাথায় মুকুট পরে, যখন মুকুটটা পরছে, ধরেন মনে করেন মুকুটের চারপাশে এই লেখাটা লেখা আছে, টেক্সটটা লেখা আছে, তো মুকুটটা যখন মাথায় পড়তে যাচ্ছেন হাতের উপরে নিয়ে আসছেন। অথবা ধরেন একটা ইভেন্টে আমরা আছি, ইভেন্টের উপরে এরকম একদম মাথার উপরে তাঁবুর মতো করে চাকতির মাথায় এই
নামটা লেখা আছে যে এলইটিপি 2020 SPGD02 গ্রাফিক ডিজাইন, এটা লেখা আছে। তাহলে নিচের থেকে দেখতে কেমন লাগবে? এরকমই তো লাগার কথা, জি ম্যাম। তাই না? বা মুকুটের। জি ম্যাম। আচ্ছা, যদি একটু কষ্ট করে ফ্লিপ করে দেন, দেখেন ফ্লিপ করে দিলে, সরি এই যে প্রিভিউটা অন করা নেই, ফ্লিপ করে দিলে কি হচ্ছে, টেক্সটটা ঘুরে যাচ্ছে। একটু আগে কি ছিল, এইভাবে ছিল যে আমি এখানে এলইডিপি 20 লেখাটা দেখতে পাচ্ছি আর এই লেখাটা উল্টা। আর ফ্লিপ করে দেওয়ার সাথে সাথে এইবার কি মনে হচ্ছে যে আমি উপর থেকে দেখছি। মুকুটটা কোনো টেবিলের উপরে আছে, আমি উপর থেকে দেখছি যে 2020 SPGD02 গ্রাফিক ডিজাইন, এটা হচ্ছে উপরের ভিউ, ফ্রন্ট ভিউ। আর ফ্লিপটা যদি অফ করে দেন, এটা হচ্ছে বটম ভিউ। স্কিউটা ওকে। 3D রিবন কি করছে, রিবনের মতো, যে রিবনগুলো কিভাবে পেঁচানো পেঁচানো থাকে না, যে ঘুরে আসে এইভাবে, সে রিবনের মতো টেক্সটটাকে করবে, যে টেক্সটটা মনে হবে ওই যে রোটেট করে রিভিউনের মতো ঘুরে ঘুরে আসছে, যে রিবনের মতো বসানো আছে। এটা আমরা কি করছি, ফ্রন্ট ভিউ দেখছি। ফ্রন্ট ভিউতে আর যদি ফ্লিপ করে দেন তাহলে কি দেখব, বটম ভিউ থেকে দেখব। বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে একটার পর একটা বসানো আছে, এরকম মনে হচ্ছে, পাশাপাশি না, যে এক একটা ফ্রেমগুলোকে বেসলাইনের উপরে কি করেছে, বসিয়ে রাখছে সোজাসুজি, পাশাপাশি বসায় নাই, সোজাসুজি স্ট্রেট করে বসায় রাখছে। আর পরেরটা কি বলেছে, স্টেয়ার মানে কি, সিঁড়ি। সে সিঁড়ির মতো করে এক একটা স্টেপ করে টেক্সটগুলোকে বসাবে। ফ্লিপ করে দেন বাহিরের দিকে, ফ্লিপ করে দেন বাহিরের দিকে, ভেতর দিকে। সো আমরা রেনবোতে চলে যাই। রেনবো অ্যাক্টিভ করা আছে, এটা হচ্ছে বাহিরের দিকে, আউটসাইডে আছে। ফ্লিপ করে দিলে কি হবে, ভিতরের দিকে টেক্সটটা চলে আসবে, যেটা আমরা এই শর্টকাটে করেছিলাম। আর এটা হচ্ছে ম্যানুয়ালি, যে টাইপ থেকে নিয়ে এসে আপনাকে কাজ করতে হচ্ছে। ফ্লিপটা অফ করে দেই। এরপরে অ্যালাইন টু পাথ, এখানে আসি। বেজ লাইনে অ্যালাইন করে রেখেছি, মানে বেজ লাইনকে টাচ করে সে কাজ করবে। অ্যাসেন্ডার মানে হচ্ছে ভিতরের দিকে, বেজ লাইন থেকে ভিতরের দিকে থাকবে। ডিসেন্ডার মানে হচ্ছে বেজ লাইন থেকে বাহিরের দিকে থাকবে। আর সেন্টার মানে হচ্ছে একদম বেজ লাইনকে ক্রস করে যাবে, অর্ধেক থাকবে, হাফ থাকবে আউটসাইডে, হাফ থাকবে ইনসাইডে। আমরা এটাকে বেজ লাইন কনভার্ট করে দিলাম। আপনার যখন যেটা প্রয়োজন আপনারা সেটা অ্যাক্টিভ করে নিতে পারেন। আর স্পেসিং আছে, যে একটা টেক্সট থেকে আরেকটা টেক্সটের স্পেস কতটুকু হবে, আপনি চাইলে স্পেসটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যে বাড়াতে চাচ্ছেন নাকি কমাতে চাচ্ছেন, এখান থেকে সেই কাজটা করে নিতে পারেন। কার কোনো কোশ্চেন আছে এর মধ্যে? আপনাকে যদি এখন কেউ এমব্লেম লোগো ডিজাইন করতে দেয়, বিভিন্ন স্কুল কলেজে লোগো যদি কেউ ডিজাইন করতে দেয়, কে আসলো এখন ক্লাসে? ফাহিমা? ম্যাম আমি খালিদ। এত লেট হলো কেন খালিদ? ম্যাম আজকে একটু লেট হয়ে গেছে, বাসায় একটু কাজ করতেছিলাম তো রুমের পিসিতে, এই জন্য। ঠিক আছে। সাপোজ আপনাকে কোনো একটা স্কুল লোগো, বিডির স্কুল লোগো চাই, এরকম কোন একটা লোগো ডিজাইন করতে দিল, তাহলে আপনি পারবেন না? জি ম্যাম। পারবো। হোমওয়ার্ক তাহলে এরকমটাই থাকবে, একটু ইজি টাইপের হোমওয়ার্ক করেন। পেন টুল দিয়ে এটাকে আর্ট করবেন, চারপাশে এই যে এইভাবে। ম্যাম লোগোর ক্ষেত্রে কি কোনো অ্যাকচুয়াল মাপ আছে নাকি আমাদের এটা হচ্ছে আপনার অবশ্যই মাপ থাকবে। ধরেন এই লোগোটাই যদি আপনাকে ডিজাইন করতে দেয়, এটা তো স্কোয়ারটা হচ্ছে সে একদম সরি ইলেভটা নিয়েছে স্কোয়ার, তাহলে এটা কি লোগো বলেন তো? লম্বালম্বি বড় না? এটাকে কি আমি হরিজন্টাল লোগো বানাতে পারবো না? এটা ভার্টিক্যাল লোগো, হরিজন্টাল লোগো। আপনি আপনার মেজারমেন্ট ধরে কাজ করবেন, বাট ডিজাইন করতে গেলেই হচ্ছে আপনাকে সেটা মেনটেন করতে হবে যে হরিজন্টালি হবে নাকি ভার্টিক্যালি হবে। এই জন্যই তো আগে আর্ট করতে হয়, আর্ট করে নিতে হয় যে আসলে লোগোটা কেমন হবে। ওকে ম্যাম। আপনি যদি এই যে গুগলে এসে দেখেন স্ট্যান্ডার্ড লোগো ডিজাইন,
লোগো সাইজ লিখে সার্চ দেন। কার জন্য প্রয়োজন? ওয়েবসাইট, ফটোশপ, ইঞ্চি, কি দেখতে চাই? আমি শুধু স্ট্যান্ডার্ড লোগো সাইজ লিখে সার্চ দিলাম। ফর দ্য মোস্ট পার্ট 250 পিক্সেল ওয়াইড আর 100 পিক্সেল হাইট নিয়ে হচ্ছে লোগো ডাইমেনশন করা হয়, বাট এটা কাস্টমাইজ। এই যে দেখেন কাস্টমাইজ, কাস্টমারের লোগোর উপর ডিপেন্ড করে। সো আমি বলবো আগে আপনি কাস্টমারের A to Z সে কি চাচ্ছে ভালো করে বুঝেন, বোঝার পরে গিয়ে খাতায় আর্ট করেন। নিজে আগে ডিজাইনটা সুন্দর করে আর্ট করার পরেই তো বুঝতে পারবেন যে এখানে আসলে কি হবে। এই যে দেখেন এটা হচ্ছে 112 পিক্সেলে আছে, 112 পিক্সেল। আবার এটা আরেকটু লম্বা হয়ে গেছে কারণ এখানে আইকনটা উপরে ছিল, নিচে টেক্সট দিয়েছে, এখন আইকনটা সামনে চলে আসছে, তাহলে কি বড় হয়ে গেল, তাই না? এটা আপনাকে আগে মেজারমেন্ট করে নিতে হবে যে ক্লায়েন্ট কি চাচ্ছে, তার উপর ডিপেন্ড করে হচ্ছে লোগোর সাইজ হয়। আর আমি আমার কথা বলি, আমি আসলে ওই ডকুমেন্ট নেওয়ার সময় এত কিছু চিন্তা করি না, একটা ডকুমেন্ট নিয়ে নিই, নিজের মতো করে কাজ করতে থাকি, প্রয়োজন হলে পরে আর্টবোর্ড বড় ছোট করে নিই। আচ্ছা, এবার আমরা আরেকটা বাকি ছিল টাইপ টুলের মধ্যে, সেটাতে চলে যাই। কি ছিল? টাচ টাইপ টুল। ওর কাজ কি? ওর কাজ হচ্ছে যে একটু আগে যে আমরা লিখেছিলাম না এলইডিপি, আমি এটাকে একটু সাইজে বড় করে ফেলি। ওকে, আমি চাচ্ছি এলইডিপিটাকে একটু সুন্দর করে স্টাইল করার জন্য, মানে এলটা হচ্ছে একটু সাইজে বড় থাকবে, ইটা হয়তো বা একটু বাঁকা হয়ে থাকবে, রোটেট হয়ে থাকবে, ডিটা আর একটু ছোট হবে, ডি এর ভিতরে পি হয়তো বা কাত হয়ে বসে আছে, টুটা ছোট হবে, জিরোটা অনেক বড় হবে, এই টুটা আবার হয়তো বা অ্যাঙ্গেল হয়ে আছে, কিছু একটা ডিজাইন করতে চাচ্ছি। তো এই কাজটা করতে গেলে আমাকে কি করতে হবে? এখন কি আমার পসিবল? তার মানে আমাকে একটা একটা করে ফার্স্টে কি লিখতে হবে? এল লিখতে হবে, এল। এরপরে আবার কি লিখতে হবে? ই। এরপরে আবার কি লিখতে হবে? ডি। এরপরে আবার পি, আবার 2, 0, 2, 0। এরপরে এই চারজনকে সিলেক্ট করেন বা কাছাকাছি নিয়ে যান, চারজনকে সিলেক্ট করেন, অ্যালাইনমেন্ট নিয়ে আসেন, একদম বটম অ্যালাইনমেন্ট আর স্পেস ঠিক থাকবে তাদের মধ্যে। সেম এস 2020 কেও সেম কাজ করেন। আগে তো সবাইকে সেট করতে হবে। চারজনকে সিলেক্ট করেন, অ্যালাইনমেন্ট, স্পেস ঠিক করেন। ওকে, কাজ শেষ। নিয়ে গেলাম, সবাইকে সিলেক্ট করেন, অ্যালাইনমেন্ট ঠিক করে দেন। ওকে, এবার এদেরকে বড় করেন, বড় করলাম। তারপরে হচ্ছে যেমন এটাতে কাজ হচ্ছিল না, এখন আমাকে সিঙ্গেল সিঙ্গেল করতে হচ্ছে। এরপর আমি কি চাই? একে রোটেট করতে চাই, একটু সাইজে বড় করতে চাই। ঠিক আছে, সাইজে বড় করে দিলাম। আবার অ্যালাইনমেন্ট করতে হবে, সবাইকে অ্যালাইনে চলে যাই, যেখানে থাকবে, কাজ করছে না। সো এটাকে একটু নিচে নামাতে হবে, কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে এসে মেজারমেন্ট ঠিক রাখার জন্য সিলেক্ট, নিচে নামাই। এটাকে এবার রোটেট করে দেন, যেভাবে রোটেট হবে, অথবা এইভাবে হবে, দূরও না, এইভাবেই থাকে, এইভাবে দেখতে ভালো লাগছে। এরকম কিছু একটা চাচ্ছি, টুটা উপরে থাকবে। এই ডিটাকে হয়তো বা আপনি আবার রোটেট করে দিলেন, যেরকম আরেকটু সাইজে বড় করে দিলেন। ওকে, এরকম কিছু একটা চাচ্ছেন। এত প্যারা নেয় আমার তো আসলে নিতে ইচ্ছা করছে না, যে কি দরকার এত প্যারা নেব। এই প্যারাটা সহজ করার জন্য যে এলইডিপি যে কন্ট্রোল জেড দিয়ে জাস্ট ব্যাকে চলে যাচ্ছি। তো
তো এই যে টেক্সটে থাকা অবস্থায় আমি কাজটা কিভাবে করতে পারবো, যে আমি একটা টেক্সটই লিখতে চাই, এই টেক্সটে থাকা অবস্থায় কাজ করব, সেজন্য আমার হচ্ছে টাচ টাইপ টুল। টাচ টাইপ টুলটা সিলেক্ট করবেন, জাস্ট আপনি কাকে নিয়ে কাজ করতে চাই, আমি জিরোটাকে নিয়ে কাজ করতে চাই, জিরোটাতে সিলেক্ট করেন, ওকে বড় করতে চান, ওকে ফাইন বড় করেন, ছোট করেন, অথবা এই যে ক্যারেক্টার প্যানেল নিয়ে আসেন, প্রয়োজনে আপনি লেটারও চেঞ্জ করে দিতে পারেন, যে অন্য কোনো লেটার বসাতে চাই সেই লেটারও আপনি চেঞ্জ করে দিলেন। আবার হচ্ছে ধরেন এটার ফন্টের সাইজ আর একটু বড় বা একটু ছোট করতে চান, এইটি রাখলাম। এরপরে আপনি হচ্ছে কি করতে চান, রোটেট করতে চান, ঘোরাতে চান, এই যে মধ্যে যে বাটনটা এখানে এসে রোটেট করেন, এই যে দেখেন ঘুরে যাচ্ছে। অথবা ধরেন আপনি রোটেট করতে চাচ্ছেন না, ওকে হচ্ছে আপনি কালার চেঞ্জ করে দিতে চাচ্ছেন, ওকে ফাইন আপনি কালার চেঞ্জ করেন, এখানে চলে যান, কালার চেঞ্জ করে দেন, সিঙ্গেল কালার। তারপরে হয়তো বা আপনি এই জিরোটাকেও সেম করতে চাচ্ছেন, এটা কত ফন্টে ছিল 80, এটাতেও চলে যান, এটাকেও আপনি 80 করে দিলেন। ও আচ্ছা, এটা তো আমি আগেই টেনে বড় করে ফেলছি এই জন্য। তারপর এইটাকে হয়তো বা আপনি একটু অ্যাঙ্গেল করে দিলেন, যে সে দূরে চলে যেতে, 2020 চলে যাচ্ছে, 21 আসবে, এরকম সে চলে যাচ্ছে রাগ করে। আবার এলটাকে আপনি হয়তো বা একটু সাইজে বড় করে দিলেন, সাইজ একটু কি করলাম, বড় করে দিলাম। এটাকে সিলেক্ট করেন, এটাকে আমি এইভাবে ভিতরে নিয়ে গেলাম, যে এল এর ভিতরে থাকবে ই, আর একটু হয়তো বা সাইজে ছোট করে দেব আমরা ওকে। তারপর হচ্ছে ডিটা হয়তো বা আর একটু কাছাকাছি নিয়ে আসবো এল এর, আর একটু বড় করে দেব। তারপরে পিটা হয়তো বা একটু রোটেট করে দেই এখান থেকে, যে ওর সাথে বসে থাকবে, সাইজ একটু বড় করে দেন। অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য এখানে একটা রুলার নিয়ে আসেন, পিটাকে সিলেক্ট করেন, একটু উপর উঠায় দেন। এরকম কিছু একটা করুন। তো একটু আগে যে কাজটা করেছিলাম সেটা সহজ হলো নাকি এইটা একটু বেশি সহজ লাগলো? এখন আপনি চাইলে সিঙ্গেল সিঙ্গেল সবার কালার চেঞ্জ করতে পারবেন, সিঙ্গেল সিঙ্গেল সবার ফন্ট চেঞ্জ করতে পারবেন, বড় ছোট করতে পারবেন। এই ফন্টটা পছন্দ হচ্ছে না, চেঞ্জ করতে চান, ক্যারেক্টারে চলে যান, এখান থেকে ফন্ট চেঞ্জ করে দেন, কি ফন্ট আপনি নিতে চাচ্ছেন সেই ফন্টটাই দেন। কালার চেঞ্জ করতে চাচ্ছেন, ওকে ফাইন, চলেন কালার এখান থেকে চেঞ্জ করে দেন। কালার চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছি? কার কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? হ্যালো হ্যালো 1 2 3 4। জি ম্যাম, শুনতে পাচ্ছি আমরা। টাইপ টুলের মধ্যে আমি যা যা বুঝালাম এখানে বুঝতে কষ্ট হয়েছে, কারণ প্র্যাকটিক্যালি যখন আপনি কাজ করতে যাবেন তখন অনেক প্রবলেম আসবে, প্রবলেম ফেস করবেন, স্বাভাবিক। সেক্ষেত্রে ভিডিও আছে, ভিডিও দেখে নিলেই সলভ হয়ে যাবে, অথবা কোনো প্রবলেম থাকলে গ্রুপে শেয়ার করলেন। বাট এখন আমরা যে যে জিনিসগুলো বুঝালাম, এখানে কোনো কোশ্চেন আছে? জি না ম্যাম। এখন মনে হচ্ছে সব পারি, এত সহজ করে, কিন্তু নিজে কাজ করতে গেলেই এত কঠিন কেন? আচ্ছা, পরের যে টুলটা আছে এই টুলসগুলোকে বলা হয় সেগমেন্ট টুল। কি বলা হয়? সেগমেন্ট টুল। তো আমি ফার্স্টে যেটা আছে লাইন সেগমেন্ট টুল। লাইন সেগমেন্ট টুলটা আমরা ইলাস্ট্রেটরে দেখে আসছিলাম, লাইন টুল। ওখানে কি ছিল, এই যে আমি একটা লাইন টানলাম, যেভাবে খুশি লাইন টানছি, কি ব্যাপার আমার লাইনগুলো কোথায় দেখা যাচ্ছে না তো, কোথায় গেল? অনেকগুলো লাইন টানছি, কোথায়? ফটোশপে কি হচ্ছিল, একটা ওয়েট দিয়ে দিতে হচ্ছিল, ওয়েট দিয়ে দিলে তারা
হচ্ছে সিলেকশন করছে বা লাইনটা দেখা যাচ্ছে। এইখানে মনে রাখবেন এই লাইন সেগমেন্ট টুল যে 5টা আছে এরা কেউই ফিল কালার চিনে না, ওরা শুধুমাত্র স্ট্রোক চিনে। স্ট্রোক ছাড়া ওরা কাজ করে না। ওকে, আপনি জি সিলেকশন ম্যাম। টুল সিলেক্ট করেন, সবাইকে সিলেক্ট করেন, একটু ড্র্যাগ করে দেখেন যতগুলো লাইন টানছি সবগুলো এখানে আছে। একটু কষ্ট করে স্ট্রোকটা দিয়ে দেন এখান থেকে বা এখান থেকে, যেখান থেকে হোক আপনি একটু স্ট্রোকটা দেন, দেখেন পেয়েছেন। সো এরা জি ম্যাম। এরা কি চেনে না, ফিল কালার চেনে না, শুধুমাত্র লাইন চেনে। যদি আপনি লাইন টুলটা টানেন যে কোনো দিকে লাইনটা দিতে পারবেন, আর স্ট্রেট লাইন চাইলে একটু কষ্ট করে শিপ চেপে ধরেন, তাহলে হচ্ছে আপনি স্ট্রেট লাইনের কোন যে লাইনটা আছে সেটা পেয়ে যাবেন। আমি একটা লাইন নিলাম, নেওয়ার পরে এই লাইনটা তো একটু হয়তোবা কোনো একটা ডিজাইনের মধ্যে লাইনটা আর একটু ওয়াইড বাড়াতে হবে। তাহলে কি করবেন, আপনি জাস্ট স্ট্রোকে চলে যান, ডেমো অনেকগুলো দেওয়া আছে, যে কোনো একটা সিলেক্ট করেন, লাইন বাড়তে থাকবে, অথবা এই পয়েন্টটাতে এসে লাইনের স্ট্রোকটাকে বড় করে পিটি বড় করে, পিটি বড় করলে লাইনের স্ট্রোকটা কি হবে, বড় হতে থাকবে। আজকে আরেকটা অপশন দেখবো যে পাশে ইউনিফর্ম, ইউনিফর্মে ক্লিক করার পর এই যে কিছু অপশন আছে, যেমন আপনার এই লাইনটা এমন হতে পারে যে মিডলে ঠিক থাকবে আর দুই পাশে কি হয়ে যাবে, একটু সরু হয়ে যাবে। জাস্ট এটা সিলেক্ট করেন, এই যে দেখেন দুই পাশে সরু হয়ে গেছে। আবার হচ্ছে ধরেন এটা যে মিডলের চ্যাপটা হবে দুই পাশে এই যে এভাবে একটু স্টাইলিশ হবে। পরেরটা কি বলছে যে দুই পাশে এসে এইভাবে কোণ আকারে থাকবে। তারপরেরটা এক পাশ হোয়াইট ঠিক থাকবে, আরেক পাশটা সরু হয়ে যাবে। এরপরটা বলছে যে সরু হয়ে এসে আবার একটু হেলদি, তারপর আবার একটু সরু। এরপরটা কি বলছে যে নিচের দিকে সমান থাকবে, ওই যে চাঁদার মতো আর কি, একটু উপরের দিকে ঢেউ থাকবে। আপনার যখন যে লাইন প্রয়োজন আপনি সেটা অ্যাক্টিভ করে নিতে পারেন। লাইন টুলটা গেল। এবার চলে যাই আর্ক টুল। আর্ক টুলটা কি? আর্ক টুলটা হচ্ছে ধরেন আপনি পেন টুল দিয়ে যখন স্টার্টিং পয়েন্ট দেখানোর পরে পরবর্তী স্টেপটা যে আপনি একটা রাউন্ড নিচ্ছেন, শুধু এই স্টেপটা একটা স্টেপ নেওয়ার জন্য বা একটা ব্যাস নেওয়ার জন্য আমরা আর্ক টুল ব্যবহার করি। পেন টুলটা কেন আসবো আবার? আপনি আর্ক টুলটা সিলেক্ট করেন, জাস্ট আপনি ক্লিক করে ড্র্যাগ করেন, দেখেন যে কোনো দিকে এটাকে কি করাতে পারবেন, মুভ করাতে পারবেন। বাট মনে রাখবেন যত বেশি লম্বা করবেন বা কাছাকাছি এই যে এরকম সোজা করবেন, ও কিন্তু স্ট্রেট লাইন হয়ে যাবে। আবার বামে ঘুরান, রাউন্ড হবে, এই যে দেখেন রাউন্ড হচ্ছে। আর যদি শিফট চেপে ধরেন শুধুমাত্র 4টা পার্ট পাবেন। একটা হচ্ছে এই যে বড় করতে পারবেন, বড় ছোট, বাট কোন হচ্ছে এই যে এরকম রাউন্ড হবে, বামে আসলে এরকম রাউন্ড, নিচে গেলে এটা, ডানে আসলে এটা। তো আমি ফার্স্টে এই রাউন্ডটা দিলাম, দেওয়ার পর আবার এখান থেকে শুরু করে আরেকটা দিলাম, এইটা আবার এখান থেকে শুরু করে ধরেন আরেকটা স্টেপ দিলাম এতটুকু, আবার এখান থেকে শুরু করে আরেকটা স্টেপ দিলাম এতটুকু। দুজনকে সিলেক্ট, সবাইকে সিলেক্ট করি, একটু পিটিটা বাড়ায় দেই, এদেরকে একটু উপরে উঠাই 4-5 স্টেপ। এই দুজনকে সিলেক্ট করে আবার একটু দূরে সরায় নিয়ে যাই 5 স্টেপ। সবাইকে সিলেক্ট করি। মাঝখান থেকে কেটে গেল কিভাবে? কাটে না, এরা তো সব আলাদা, সবাই সিঙ্গেল সিঙ্গেল, এটা আলাদা। একটা তো একটা করে আর্ক আছে। আমি জাস্ট সিলেক্ট করে কিবোর্ডের যে অ্যারো চিহ্ন আছে না, অ্যারো চিহ্ন দিয়ে উপরে উঠাইছি। সবাইকে সিলেক্ট করি, ইউনিফর্ম থেকে এই ইউনিফর্মটা করে দিই, অথবা অন্য কোনো একটা ইউনিফর্ম করে দিই, ধরেন এইটা, অথবা এইটা, অথবা এইটা। আবার আপনি এই যে ইউনিফর্মগুলো দেখতে পাচ্ছেন যে আপনি নিজেও কিন্তু ইউনিফর্ম বানাতে পারবেন। কিভাবে বানাবেন আমরা ওই যে সামনের দিকে যখন এই হোয়াইট টুলটা শিখবো তখন দেখাবো যে কিভাবে ইউনিফর্ম আপনি নিজে বানাতে পারবেন।
তো এরকম একটা ডিজাইন আপনি করলেন। এরপরে কি আছে, স্পাইরাল টুল। স্পাইরাল টুলটা কি হচ্ছে, যে এরকম স্পাইরাল টুল। আবার যদি জাস্ট একটা ক্লিক করেন স্পাইরালের অপশন চলে আসে যে কতগুলো সেগমেন্ট হবে, 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10টা সেগমেন্ট আছে। ডিকে মানে এই যে ঘুরে যে আসছে কত পার্সেন্টেজ আছে, রেডিয়াস কতটুকু হবে, আপনি চাইলে এটা দিয়ে, যেমন এখানে যদি আমি সেগমেন্ট ধরেন 15টা দিয়ে দিলাম, এরপরে ওকে করে দেই, এই যে দেখেন 15টা সেগমেন্ট, এই যে অ্যাঙ্কর পয়েন্ট যেগুলো আছে এগুলো আর কি, 10 11 12 13 14 15টা এই সেগমেন্টগুলো শো করছে। ডিকে বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। তো এই স্পাইরালগুলো আসলে কি কাজে লাগে, অনেক সময় আপনার কাজে লাগতে পারে। সাপোজ আপনি একটা স্পাইরাল নিলেন এইরকম, নেওয়ার পরে টাইপনে পাথ টুলটা নিয়ে আসলেন, এরপর এসে এখানে ক্লিক করলেন, আপনি আপনার টেক্সটগুলো লিখলেন, একটু কষ্ট করে ক্যারেক্টারে গিয়ে টেক্সটগুলোকে ছোট করে দেন, পঁয়ত্রিশে রাখলাম। একটু আচ্ছা এতটুকু রাখলাম। এটা রাখলেন যে টেক্সটটাকে আপনি ঘুরে নিয়ে আসলেন এইখান থেকে, দেখতে ভালো লাগছে। একটা ডিজাইন আপনি হয়তো এরকম কোন একটা ডিজাইন করলেন, এটাকে ছোট করে দেন, যে এখানে থাকলো শেপটা, আবার হচ্ছে কোন একটা টেক্সটের স্টাইল লিখলেন। স্পাইরালের পরে আছে রেক্টেঙ্গুলার গ্রিড টুল। সাপোজ আপনাকে একটা টেবিল অ্যাড করতে হবে, কেউ একজন আপনাকে কি করলো, এরকম একটা টেবিল অ্যাড করতে দিল, যে ডাটা চার্ট লিখে সার্চ দিই, ইমেজে চলে যাই, এই যে ধর এই ডাটা চার্টে আপনাকে আর্ট করতে দিল। তো আপনি আমরা ওয়ার্ড এক্সেলে খুব সুন্দরভাবে এই কাজগুলো করতে পারি। এখন ইলাস্ট্রেটরে কিভাবে করবেন, ইলাস্ট্রেটরে করতে গেলে এখন আমাকে কি করতে হবে, এই লাইন টুলটা নিয়ে লাইন টেনে টেনে, কতক্ষণ আমি লাইন টেনে টেনে কাজ করব, কতক্ষণে বলেন, যে আমি লাইন টানবো, লাইন টেনে টেনে ঘর করব, সময় বেশি লেগে যাবে। এই সময়টা বাঁচানোর জন্য আমাদেরকে দেওয়া হয়েছে কি, রেক্টেঙ্গুলার গ্রিড টুল। আপনি এইভাবে যেভাবে খুশি কি করতে পারেন, বা শিপ চেপে ধরলে স্কোয়ার বক্স হয়ে আপনার কাছে কি আসবে, টেবিলগুলো আসবে। বাট এখানে দেখেন রো বরাবর 4টা, কলাম বরাবর 4টা, রো বরাবর কয়টা আছে, 7টা আছে। আমার তো সেটা নাও হতে পারে, আমার এখানে কয়টা লাগবে, আমি যদি এই ডাটা চার্টটাই অ্যাড করি, কলাম বরাবর লাগছে 3টা কলাম, আর রো বরাবর লাগছে 13টা রো, টোটাল 13টা। আর এই যে ABCD এটা সহকারে কয়টা, 14টা। যদি ABCD বাদও দেই, ABCD বাদ দেন, মান থেকে শুরু, টোটাল 13টা রো লাগছে, আর কত, 3টা কলাম লাগছে। এখন আমি কিভাবে সেটা অ্যাড করব, আপনি জাস্ট রেক্টেঙ্গুলার গ্রিড টুলটা সিলেক্ট করেন, একটা ক্লিক করেন, মাউসে একটা ক্লিক করার পর আপনার এই শেপটার সাইজ কত হবে, মানে
টেবিলটার সাইজ কত হবে আপনি সাইজ দিয়ে দিলেন, ধরেন আমার সাইজ টেবিলের সাইজটা হবে হচ্ছে 3 ইঞ্চি বাই দিলাম আমি হচ্ছে হাইট দিলাম হচ্ছে ওয়াইড হচ্ছে 3, হাইট দিলাম কতটা জানো 12টার জন্য হাফ 6 দিলাম। তো এটা হচ্ছে আমি কি করলাম, এই যে আমার শেপটা আছে এই শেপটার সাইজটা দিয়ে দিলাম যে লম্বায় হবে কত, লম্বায় হবে 6 আর ওয়াইডে হবে হচ্ছে 3। সাইজটা দেওয়ার পর এবার আসছে কি হরিজন্টাল ডিভাইডার্স, মানে হরিজন্টালি কতগুলো ডিভাইডার হবে। ভালো করে দেখেন, আপনি যে সাইজটা দিয়েছেন এটা হচ্ছে চারপাশের বক্সের সাইজ, এই যে বক্সটা বা যে টেবিলটা হবে সেই টেবিলের সাইজ, মানে এই যে পুরা টেবিলটার সাইজ। আর ডিভাইডার কি বলছে একটু খেয়াল করে দেখেন, যে এই যে আপনি কলামগুলো চাচ্ছেন এই বক্সটাকে 3টা কলাম হবে কয়টা ডিভাইডার দিলে, মধ্যে কয়টা ডিভাইডার দিলে এই বক্সটা 3টা ভাগ হয়ে যাবে? 4টা ম্যাম। কিভাবে? দুইটা ডিভাইডার দিতে হবে। 4টা কিভাবে? আমার তো এই বক্সটা আছে, যে গ্রিন কালারের বক্সটা দেখেন এটা তো আছেই, জাস্ট আপনি মধ্যে যদি 2টা দাগ টানেন তাহলে তো 3টা ঘর পেয়ে যাচ্ছেন। সেম এজ আপনার এখানে 13টা রো দরকার, তো বক্সটা তো অলরেডি আছে, এই 13টা রো দরকার পড়বে কয়টা ডিভাইডার দিলে? 12টা। মধ্যে যদি আপনি 12টা দাগ টানেন তাহলে 13টা ঘর পেয়ে যাচ্ছেন। আরও সহজ করে বলে দেই, সবসময় মনে রাখবেন এইখানে আপনি যত সংখ্যা অ্যাপ্লাই করবেন, যতগুলা সংখ্যা দিবেন তার চেয়ে একটা ঘর বেশি হবে। সো হরিজন্টালি কয়টা দরকার আমার? 13টা ঘর দরকার, তাই আমি এখানে 12 দিয়ে দিলাম। ভার্টিক্যালি আমার কয়টা দরকার? 3টা কলাম দরকার, যে কারণে আমি এখানে 2 দিয়ে দিলাম। আর এইগুলো ধরার দরকার নেই, স্কিউ করার প্রয়োজন নাই। আপাতত আমরা হচ্ছে রেক্টেঙ্গেল অ্যাজ এ ফ্রেম করি। ওকে, সিলেকশন টুল সিলেক্ট করি, একে নিয়ে আসেন, ডানে নিয়ে যাই, কালারটা চেঞ্জ করে দেন তাহলে আরো বুঝতে সুবিধা হবে। পেয়েছেন? দেখেন 2টা ডিভাইডার দিচ্ছেন, 3টা ঘর আসছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 12টা ডিভাইডার মধ্যে আসছে, আপনি 13টা ঘর পেয়ে গেছেন। এরপরেও দেখেন এখানে হয়তো বা অনেক কাজ থাকতে পারে, যে এটা কিন্তু গ্রুপ হয়ে আছে, আপনি এটাকে রাইট বাটনে ক্লিক করেন, দেখেন এই যে আনগ্রুপ অপশন আছে, কারণ এখানে সবগুলো আমি আনগ্রুপ করে দিলাম সবগুলো। এটা হচ্ছে এই যে বক্স, ওই যে যার মান আপনি দিয়ে দিছিলেন কন্ট্রোল জেড, এই বক্সের মানটা আপনি দিয়ে দিছিলেন, আর এগুলো সব এক একটা লাইন। আপনাকে কষ্ট করে বারবার লাইন টানতে হবে, অ্যালাইনমেন্ট করতে হবে, যে কারণে ইলাস্ট্রেটর নিজেই কাজটা কমপ্লিট করে নিয়েছে। আপনি জাস্ট মানটা বসিয়ে দিয়েছেন, সে কাজ কমপ্লিট করে দিয়েছে। এমন হতে পারে না আপনি শেপটা নেওয়ার পরে হয়তোবা আপনার প্রয়োজন হবে যে মিডলের এই লাইনটাতে আরেকটা লাইন টানতে হবে, শিফট ধরে আমি একটা লাইন টানলাম, যেখানে আরো ছোট্ট কিছু ঘর হবে, ছোট ছোট ঘর হবে। এই শেপ থেকে আপনি তখন কি করলেন, শেপ ধরে এখানে আরেকটা লাইন টান, এরপর সবাইকে সিলেক্ট করে গ্রুপ করে দেন কন্ট্রোল। আপনার যে টেক্সটগুলো লিখতে হবে টেক্সটগুলো মধ্যে লেখেন। ওকে, লাস্টে যে টুলসটা আছে, লাস্টের টুলসটা হচ্ছে পোলার গ্রিড টুল। ছোটবেলায় আমরা মেবি জেনারেল সায়েন্স বা যারা গার্হস্থ্য নিয়ে পড়েছেন তারা পেয়েছিলাম খাদ্য পিরামিড, তারপরে ওই যে ড্রেসের ক্ষেত্রে যে ড্রেসগুলো কত কত ক্যাটাগরিতে পড়ে সেই পিরামিড পেয়েছিলাম। এটা হচ্ছে পিরামিডের মতো, আপনি লম্বা যেভাবে খুশি শেপ টানতে পারেন, শিপ ধরে রাখলে এরকমটা আসছে যে পিরামিডটা ঘুরে ঘুরে আসবে
এক একটা। এটা হচ্ছে সেন্টারে আসলো, আর প্রত্যেকটা নাম আপনি আলাদা আলাদা করে দিতে পারলেন যদি নিজে বানাতে চান। কারণ এখানে যে আছে কয়টা আছে, 1 2 3 4 5 6 7টা, টোটাল 7টা কনসেন্ট্রেট আছে। আর কয়টা ডিভাইডার, 1 2 3 4 5টা ডিভাইডার আছে। আমি এটা চাচ্ছি না, আমি শেপটাকে সিলেক্ট করে জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে একই কাহিনী, এই যে দেখেন কনসেন্ট্রিক হচ্ছে ওই যে গোল রাউন্ড, আমার হয়তোবা দরকার 10টা। কে আসলো ক্লাসে এখন? আমার এক্সাম ছিল, এক্সাম শেষ করে মাত্র আসলাম ভার্সিটি। কনসেন্ট্রেট আপনার দরকার কয়টা, যে আমার এখানে 10টা ঘর দরকার, তাহলে আমি এখানে কয়টা ডিভাইডার দেব, 9টা। বাট রেডিয়াল ডিভাইডার্স আপনি মনে রাখবেন, এখানে যতগুলো ডিভাইডার দিবেন ততগুলো ডিভাইডারই আসবে, কারণ রেডিয়াল কি করছে, ভাগ করছে। আমি রেডিয়ালে দিলাম ধরেন 3টা, আর সাইজ যা আছে ওকে ঠিক থাকুক, সিলেকশন করেন। এই যে দেখেন 3টা ডিভাইডার আসছে, 3টা ডিভাইডার করছে। আর এখানে টোটাল কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে। বুঝতে পেরেছি? কারো কোনো কোশ্চেন? আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আমরা যা যা আজকে দেখলাম এই জিনিসগুলোই জাস্ট প্র্যাকটিস করেন। আর হচ্ছে গতকাল থেকে শুরু করে আজকে পর্যন্ত টোটাল 8টা টুলস পেয়েছি। এর মধ্যে থেকে যদি কোনো ডিজাইন আপনার মাথায় আসে, যেমন আজকে আমরা টাইপ টুল দিয়ে অনেক কিছুই দেখলাম, পেন টুল দিয়ে আপনি ডিজাইন করতে পারেন। আগামীকালকে আমরা শেপ, পেইন্ট ব্রাশ, পেন্সিল আর ইরেজার, এই 4টা টুলস দেখব। 4টা টুলস দেখার পরে যদি সময় থাকে তাহলে আমরা একটা ক্যারেক্টার মানে ভেক্টর ডিজাইন করব। বাট আমি আপনাদেরকে হয়তোবা একটা ছোট্ট কার্টুনের ক্যারেক্টার ডিজাইন করে দেখালাম, আপনাদেরকে আরো কঠিন টাস্ক দেব। আমি তো সহজ সহজ কাজ করব, আপনাদেরকে কঠিন কঠিন কাজ দেব। তো আজকে পর্যন্ত যা যা দেখেছি এর মধ্যে থেকে দেখি কার মাথায় কি আইডিয়া আসে, কে কি ডিজাইন করতে পারেন। ইচ অ্যান্ড এভরি সবার থেকে আমি কাজ চাই। ইচ অ্যান্ড এভরি পারসন থেকে কাজ চাই। আর যদি পারেন তাহলে আপনি কন্টেস্ট করেন, প্রতিদিন 2টা করে কন্টেস্ট করতে বলেছি। কেউ কাজ করছেন না, ডাব্বা আপনারাই মারবেন, আমি না। বুঝতে পেরেছেন? এই যে অলরেডি লোগো ডিজাইন করার মতো অ্যাবিলিটি আপনাদের হয়ে গেছে, এমব্লেম টাইপের লোগো, টেক্সট বেস লোগো। সো ডিজাইন করেন, নিজের ক্রিয়েটিভিটি দেখান। ক্রিয়েটিভিটি না দেখালে